বিষাক্ত তৃষ্ণা, লেখিকা আয়রা নূর, পর্ব সংখ্যা ৫। একবার খালি ফাইজার সাথে মেহরাবের এঙ্গেজমেন্টটা হয়ে যাক, তারপর মেহরাব আর আনায়সাকে একেবারে শেষ করে দেবে তারা। আর যেন তেন ভাবে তাদেরকে মারবে না, কষ্ট দিয়ে দিয়ে শেষ করে দেবে মেহরাব আর আনায়সাকে। দেখো মেহরাব, নাভিদ শেখকে ধরার জন্য আমরা এত প্ল্যান করলাম, আর তুমি সেটা বেচতে দিতে চাইছো? এটার সবচেয়ে বড় সুযোগ। তুমি তো এতদিন এই সুযোগের অপেক্ষায় ছিলে, তাই না? আমি আমার লোককে লাগিয়ে জানিয়ে পেরেছি, ওই নাভিদ শেখ নিজের মেয়েকে ঠিক উদ্ধার করতে আসবে। ও তককে আছে আনায়াসকে উদ্ধার করার জন্য। আর এনগেজমেন্টটা তো সত্যি সত্যি হবে না। আমার মনে হচ্ছে নাভিদ শেখ আসবে। ও ছদ্মবেশে আসবে নিজের মেয়েকে উদ্ধার করতে, আর তখনই আমরা ওকে হাতে নাতে ধরে ফেলবো। মিস্টার নাভিল মেহরাবের হাত ধরে চেয়ারে বসলেন। এরপর একটু সাইডে গিয়ে পানিতে কিছু একটা মিশিয়ে পানি ভর্তি গ্লাসটা মেহরাবের জন্য নিয়ে আসলেন। মেহরাব, পানিটা খাও আর একটু শান্ত মাথায় ভেবে দেখো সবটা। আমি যা বললাম তা সবটা ভাবো। মেহরাবের কোনো কিছু না ভেবে মিস্টার নাবিলের হাত থেকে পানির গ্লাস এনে ঢকঢক করে এক নিঃশ্বাসে খেয়ে ফেলল। মিস্টার নাবিল একটা বাঁকা হাসি দিয়ে মেহরাবকে বলল, মেহরাব, এখন বলো, তুমি কি ফায়দার সাথে এঙ্গেজমেন্ট করতে রাজি? আরে ওই মেয়ে তোমার পরিবারের খুনির মেয়ে। ওর বিষয়ে এত ভেবো না তুমি। ওকে মেরে কেন ফেলছো না? হুম? বাঁকা হাসল মেহরাব। মেহরাব পানিটা খাওয়া মাত্রই তার মাথায় কেমন যেন একটা চক্কর দিয়ে উঠল। সে দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ভালো মতো দাঁড়াতেও পারছে না। তাও ঠুলতে ঠুলতে সে মিস্টার নাবিলের কেবিন থেকে বের হয়ে যায়। জাহিদ ও মেহরাবের সাথেই হসপিটালে এসেছিল। মেহরাবকে মিস্টার নাবিলের কেবিন থেকে টলতে টলতে বের হতে দেখে জাহিদ তার কাছে যায় এবং তাকে ধরে বলে, স্যার, আপনার কি হয়েছে? শরীর খারাপ নাকি? এভাবে টলতে টলতে হাঁটছেন যে? জাহিদের কথা শুনে মেহরাবের মাথা গরম হয়ে যায়। সে এক ঝটকায় মেরে নিজেকে জাহিদের থেকে ছাড়িয়ে নেয়। তোমার সাহস কি করে হয় যে তুমি আমাকে স্পর্শ করো? সরো আমার সামনে থেকে। ম্যানসনে যাব আমি। রাগী কণ্ঠ তার। জাহিদ বুঝতে পারছে না মেহরাবের এত রাগের কারণ কি। তাও বুকে সাহস নিয়ে বলে, স্যার, ম্যামকে যে নিয়ে যাবেন না? কম্পিত কণ্ঠে কথাগুলো বলে জারিফ। কে তোমার ম্যাম? ওই রাস্তার মেয়েটা? আরে তোমার ম্যাম তো ফাইজাম। ওই মেয়েটা, ওটা রাস্তার মেয়ে। আজকে থেকে আর ম্যাম বলে ডাকবে না। আর ওকে আমি আমার গাড়িতে নিয়ে যাব না। ওসব রাস্তার মেয়েকে গাড়িতে নিলে আমার গাড়ি অপবিত্র হয়ে যাবে। বলে মেহেরাব বের হয়ে যায়। জাহিদ তো রীতিমতো অবাক। এ কোন মেহেরাবকে দেখছে সে? কারণ মেহেরাব কখনোই আনায়সাকে একা ছাড়ে না। ছাড়াও আনায়সা ওই অবস্থায় দেখে মেহেরাব তো অস্থির হয়ে গিয়েছিল। আর এখন সেই এসব কথা বলছে। কিন্তু জাহিদের তো মেহেরাবের মুখের উপর কোনো কথা বলার সাহস নেই। তখনই কেবিনে থেকে একজন ফিমেল ডক্টর বের হয়ে আসে। জাহিদ ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করে, পেশেন্ট কেমন আছে? এখন ভালো না উনি? তবে গুরুতর কিছু হয়নি। হালকা একটু গলার একপাশে কেটে গিয়েছে। আর ওনার প্রেশারটা খুব লো। ঠিকমতো খাওয়া-দাওয়া করে না মনে হয়। ওনাকে কি এখন নিয়ে যেতে পারবো? স্যালাইন চলছে। কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। তখন নিয়ে যাবেন। ও। এরপর ডাক্তার চলে যায়। জাহিদ গিয়ে একটা চেয়ারে বসে। কিছুক্ষণ বসে থাকার পরই হঠাৎ তার ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের হতে দেখতে পায় ফোনের উপর জ্বলজ্বল করছে ওই নামটা। বিরক্তিতে কপাল কুঁচকে যায় জাহিদের। সাথে সাথে ফোনটা কেটে দেয়। ফোন কেটে দেওয়ার সাথে সাথে মাথা ঠেকিয়ে হেলান দিয়ে বসে। তার মাথায় এখন অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ আগেও সে দেখে গিয়েছিল যে মেহেরাব আনায়সার জন্য ছটফট করছিল, কিন্তু যখনই মিস্টার নাবিলের কেবিন থেকে বের হলো তখনই তার আচরণ কেমন যেন বদলে গেল। জাহিদ এসব ভাবছিল, তার মধ্যে আবারও তার ফোনটা বেজে উঠল। জাহিদ ফোন হাতে নিয়ে দেখল ওহি নামের সেই মেয়েটি আবার ফোন করেছে। জাহিদ সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। তার ফোনে আবারও বেজে ওঠে। এভাবে ৫ বার ফোনটা কেটে দেয়। ফোনটা আবার বেজে ওঠে। জাহিদ না দেখেই ফোনটা আবার কানে নিয়ে বলে, এত বারবার ফোন করছো কেন? দেখছো যে ফোন কেটে দিচ্ছি। তখনই ফোনের ওপাশ থেকে এক বয়স্ক মহিলা কণ্ঠ ভেসে আসে। মহিলা আর কেউ না, তিনি জাহিদের মা, মিসেস নীলা। বাবা, কিরে? জাহিদ বেশ লজ্জা পেয়ে যায়। এইভাবে মায়ের সাথে কথা বলায় সে ইতস্তত হয়ে বলে, সরি আম্মু, আমি ভেবেছিলাম মহিম। মিসেস নীলা একটু হেসে বলেন, মেয়েটার সাথে এমন করিস কেন বাবা? মেয়েটা কত ভালো, তোকে কত ভালোবাসে। জাহিদ মায়ের কথায় গম্ভীর স্বরে বলে, হ্যাঁ, তোমার জন্য ও আমার মাথায় চড়ে বসেছে। যখন তখন কল করে। ওকে জানে না যে আমি গুরুত্বপূর্ণ কাজে থাকি। তাছাড়াও মাথায় কত চিন্তা থাকে আমার। সব মিলে এত ব্যস্ত যে আমার ফোনও ঠিকমতো ধরার সময় পায় না। আর উনি বারবার ফোন করে বিরক্ত করে। আচ্ছা, মেয়েটা তো তোকে ভালোবাসে বলে এমনটা করে। সবসময় খোঁজ খবর নেয় নাকি? ওকে কে বলেছে আমার খোঁজ খবর নিতে? আচ্ছা, রাগ করিস না বাবা। আমি ওকে বুঝিয়ে বলব। হুম।
তা তোর কাজ কতদূর এগোলো? কোনো খোঁজখবর পেলি নওরিন আর ওর মেয়ের? আম্মু, খোঁজখবর পাওয়া গিয়েছে। কিন্তু প্রপার প্ল্যান করতে হবে নরেন খান আর ওনার মেয়ে আনায়সাকে বের করে আনতে। বাঁকা হাসল সে। কেউ তোর আসল পরিচয় জানতে পারেনি তো? আর মেহেরাব, ও কি জানে কোনোভাবে সন্দেহ করেছে? না, না, ও সন্দেহ করার কোনো স্কোপই আমি রাখিনি। আচ্ছা আম্মু, রাখি। এখানে বেশি কথা বলা যাবে না। কেউ শুনলে ফেলে বিপদ হবে। হুম। জাহিদ ফোন রাখতে আবারও একটা ফোন বেজে ওঠে। ওহি নামের মেয়েটা আবার কল করেছে। এবার আর কোনো উপায় না পেয়ে জাহিদ ফোনটা রিসিভ করে। ফোন কানে ধরতেও ওপাশ থেকে একটি মিষ্টি গলা ভেসে আসে। নরম কণ্ঠে ওই নামের মেয়েটি প্রথমে জাহিদকে সালাম দেয়। এরপর বলে, আপনি ফোনটা কেন তুলছিলেন না? আমার কত চিন্তা হচ্ছিল জানেন? জাহিদ যতটা বিরক্ত হোক না কেন, তার অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। যাই হোক না কেন, এই একটা মেয়ের উপর সে রাগ দেখাতে পারে না। জাহিদ তাও মিথ্যা রাগের ভান করে বলে, যখন তখন ফোন তুলি না। নিশ্চয়ই কাজে ব্যস্ত থাকি। বারবার কেন ফোন করো? আমার টাইম বলে একটা ব্যাপার আছে। আর ফোন করবে না আমাকে। না হলে তোমাকে ব্লক করে দেব। ওই জাহিদের কথা শুনে কিছুটা অভিমান করে। তাই সে বলে, ঠিক আছে, আর কখনোই ফোন করব না আপনাকে। বলে ফোনটা কেটে দেয় ওহি। আর জাহিদকে ব্লকও করে দেয়। জাহিদ ফোনটা হাতে নিয়ে ওইকে আবার কল করতে যায়। কিন্তু কল কেটে ঢোকে না। জাহিদ বুঝতে পারে যে ওই তাকে ব্লক করেছে। এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। একটু পরে আবার আনব্লক করবে। হঠাৎ একজন নার্স আসে, তার সামনে এসে দাঁড়ায় আর বলে, পেশেন্টের স্যালাইন শেষ, এখন ওনাকে নিয়ে যেতে পারেন। জাহিদ উঠে কেবিনে প্রবেশ করে। আনাসা বেড থেকে নামছিল। জাহিদ তার কাছে এগিয়ে যায়। এমনটা কেন করতে গেলে বোন? নিজের ক্ষতি কেউ করে? জাহিদের কথায় আনাসা তার দিকে তাকায় আর ছলছল চোখে বলে, এবারও বেঁচে গেলাম। এ নরক থেকে বোধহয় আমার আর মুক্তি নেই। জাহিদ কিছু বলতে যাবে তার আগেই জাহিদের ফোনটা বেজে উঠল। জাহিদ ফোন হাতে নিলে মেহেরাব রাগী কণ্ঠে বলে উঠল, কোথায় আছো তুমি জাহিদ? আর আনাকে নিয়ে এখনো আসছো না কেন? ও যদি পালায় না, তাহলে আজকেই তোমার শেষ দিন হবে। তাড়াতাড়ি ম্যানশনে আসো ওকে নিয়ে। বলেই মুখের ওপর কলটা কেটে দেয় মেহেরাব। জাহিদকে কোনো কথা বলার সুযোগ দেয় না। উনি ফোন করেছিলেন, তাই না? হুম। স্যার তাড়াতাড়ি তোমাকে নিয়ে যেতে বলেছে। হ্যাঁ, চলুন, নাহলে উনি আবার রেগে যাবেন। এরপর জাহিদ কেবিন থেকে বের হয়ে যায়। আনায়াসও জাহিদের পেছন পেছন যেতে থাকে। জাহিদ গাড়ির দরজা খুলে দিতে আনায়াসা উঠে বসে। আনায়াসাও পেছনের সিটে বসে পড়ে। জাহিদ ড্রাইভ করছে আর আনায়াসা বাড়ির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামে জহির রয়্যাল ম্যানসনের সামনে। আনায়াসা গাড়ি থেকে নেমে ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। ম্যানসনের মূল ফটকে আসতেই আনায়াসার গালে সজোরে একটা শক্ত হাতে থাপ্পড় পড়ে। তাল সামলাতে না পেরে আনায়াসা নিচে পড়ে যায়। এমনিতে তার পিঠ সারলেও ঠিকমতো দাঁড়াতে পারছে না, তার উপরে থাপ্পড় খেয়ে সেটা সে সামলাতে পারেনি। ছলছল চোখে সে সামনের দিকে তাকাতে দেখতে পায় মেয়েরা রাগ দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরবের চোখ দেখে মনে হচ্ছে আগুন ঝরছে। আনায়াসা একটু ভালো করে পাশে তাকাতে দেখতে পায় ফায়জা পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে আর তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। মেহরাব আনায়েশার চুল ধরে টেনে এনে তোলে। মেহরাব এত শক্ত করে চুল ধরে মুষ্টি ধরে টেনেছে যে আনায়েশা যেন জান যায় যাওয়া অবস্থা। আনায়েশা মৃদু কেঁপে ওঠে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমার লাগছে, প্লিজ ছাড়ুন। এই ছোটলোক, তোকে আসতে এত দেরি হলো কেন? কার বেডে শুতে গিয়েছিলি তুই? আমার রক্ষিতা হইতে অন্য পুরুষকে খুশি করছিলি নাকি? আমাকে দিয়ে তোর হয় না? বলেই মেহরাব আনায়াসাকে ছেড়ে দেয়। ছেড়ে দিতে আনায়াসা আবারও নিচে পড়ে যায়। মেহরাব এত জঘন্য কথা শুনে তার গা গোলাচ্ছে। একটা মানুষ কত বাজে কথা বলতে পারে। তখনই ফারিদা বসা থেকে উঠে আসে, মেহরাবের পাশে এসে দাঁড়ায়। তার হাত রাখে। আনায়াসাকে উদ্দেশ্য করে বলে, মেহরাব, আরে এসব প্রতিশ্রুতিদের জন্য এসব কাজই যথেষ্ট। দেহ দেখিয়েই তো এরা ব্যবসা করে। তুমি ওর সাথে এত কথা বলছো কেন? এসব রাস্তার মেয়েদের স্ট্যাটাস আমাদের স্ট্যাটাসের সাথে মেলে না। তুমি ঠিকই বলেছ। এসব রাস্তার মেয়ের সাথে কথা বললে আমাদের রুচিতে বাধে। বলে মেহরাব নিজের রুমের দিকে পা বাড়ায়। ফায়দা আনাসার সামনে হাঁটু গেড়ে বসে। কি বলছিলি কালকে, মনে আছে? আজকে থেকে তোর পতন শুরু। পতন শুরু হয়ে গিয়েছে তোর। আমার সবকিছু দখল করতে চাইছিলি না? এবার দেখ কিভাবে তোকে আমি শেষ করে দিই। তোর জীবনকে আমি জাহান্নাম বানিয়ে ছেড়ে দেবো। মেয়েরাব এখন আমার হাতের পুতুল। ওকে আমি যেভাবে বলবো ও ঠিক তাই করবে। বলে অট্টহাসিতে ফেটে বলে ফাইজা। এরপর হাসি থামিয়ে একজন মেয়েটকে বলে, একে ওর রুম দেখিয়ে দাও। বলেই ফাইজা সেখান থেকে চলে যায়। আনাসা এখনো নিচে বসে আছে। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। মেহরাব তার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু কেউ যদি তাকে কিছু বলে তখন মেহরাব তাকে ছেড়ে দেয় না। তবে আজকে মেহরাব কি এমন হলো যে সে ফাইজার কথায় কোনো রকম প্রতিক্রিয়া করলো না।
আশা ভাবনার মাঝে মেয়েটি বলল, "এই যে মহারানী, আপনাকে কি এখন নিয়ে যাওয়ার জন্য গাড়ি আনতে হবে নাকি? চল ভেতরে, না হলে ম্যাম আমাকে কাজ থেকে বের করে দেবে।" বলে মেয়েট সামনে হাঁটতে লাগলো। আনাস অনেক কষ্টে নিজের দুর্বল শরীরটাকে নিয়ে উঠে দাঁড়ালো। এখনো তার মাথা ঘুরছে, তাও নিজেকে সামলে মেয়েটার পিছ যায় সে। মেয়েটা একটা রুমের সামনে এসে থামে। বাইরে থেকে রুমটা দেখে মনে হচ্ছে কোনো স্টোর রুম। মেয়েটি রুমের তালা খুলে দিতে আনাসকে ধাক্কা মেরে রুমের দরজা বন্ধ করে দেয়। সেখানে দাঁড়িয়ে থাকে। রুমের মেঝেতে জায়গায় পেরেক পড়ে আছে। আচমকা ধাক্কা দেওয়ায় আনায়াসা তাল সামলাতে না পেরে পড়ে যায়। আর একটি পেরেক তার হাতে গেঁথে যায়। সাথে আনায়াসা চিৎকার দিয়ে ওঠে। দরজার বাইরে ওই মেয়েটি দাঁড়িয়ে ছিল। সাথে ফাইজাও সেখানে উপস্থিত হয়। রুমের ভেতর থেকে আনায়াসার চিৎকার ভেসে আসতে সেটা শুনে ফাইজা এর সেই মেয়েটি মিটকিট মেরে হাসে। এই মেয়েকে সবসময় নিজের চোখে রাখবে। যতভাবে কষ্ট দেবে। ওর কপালে যেন সুখ নামক কোনো জিনিসই না জোটে। যতদিন না আমার আর মেহেরাবের এনগেজমেন্ট হচ্ছে ততদিন এই মেয়েকে আমি শান্তিতে থাকতে দেব না। ঠিক আছে ম্যাম, আপনি একদম ঠিক চিন্তা করবেন না। আমি এই মেয়েকে শাস্তিতে কোনো রকমের খাতিরদারি বাদ দেব না। এজন্যই তো তোমাকে এখানে আনা। তোমার কাজ শুধু এই মেয়েকে কষ্ট দেওয়া, ওর সব কাজে ঝামেলা পাকানো, যাতে আমি অশান্তি সৃষ্টি করতে পারি আর মেহেরাবকে দিয়ে ওকে উচিত শাস্তি দিতে পারি। এরপর ফাইজা একটা ওষুধ পকেটে মেটে দিয়ে এগিয়ে দেয় আর বলে, এই ওষুধটা নিয়ম করে ৩ বার ওই মেহেরাবকে খাওয়াবে, খাবারের সাথে মিশিয়ে। একবেলাও যেন ভুল না হয়, তাহলে তোমার খবর আছে। মেয়েট ফাইজার হাত থেকে ওষুধটা নিয়ে নেয়, ওড়নার পেছন নিয়ে নেয়। ঠিক আছে ম্যাম, আমি একদম নিয়ম করে স্যারকে এটি খাবারের সাথে ৩ বেলা খাওয়াবো। হুম, এবার দরজা খুলো, আমি ভেতরে যাব। একটু দেখা করে আসি। মেহরাবের আনার সাথে বাঁকা হাসলো ফাইজা। মেয়েটি ফাইজার কথা মতন দরজা খুলে দিল। ফাইজা ভেতরে প্রবেশ করতে দেখতে পেল আনাইসা মেঝেতে বসে নিজের হাতে চেপে ধরে কাঁদছে এবং ফোঁপাচ্ছে। কেমন লাগলো? ফাইজার গলা শুনে আনাইসা পেছনে মোড়ে। ফাইজার মুখে এক শয়তানি হাসি। আনাইসা কিছু বুঝতে পারছে না। ফাইজা আনাসের কাছে এসে বলে, আহারে ছোট্ট মেয়েটা কষ্ট পাচ্ছে। চিন্তা করিস না। আর তো ৩ টা মাস, তারপর তোর সব কষ্ট দূর হয়ে যাবে। চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবি তুই। ততদিন না হয় একটু কষ্ট কর। আনাসা ছলছল নয়নে ফাইজার দিকে তাকায়। মুখে কিছুই বলছে না সে। ফাইজা নিজের হাতের ঘড়ির দিকে তাকায়। মেহরাব কফির টাইম হয়ে গিয়েছে। তাড়াতাড়ি নিজে ওই কান্না বন্ধ করে কিচেনে যা। ২ কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে হলরুমে নিয়ে আয়। তোর সাথে মাত্র ১০ মিনিট আছে। বলেই ফাইজা রুম থেকে বেরিয়ে যায়। আনাসা এখনো ঠায় বসে আছে, নিজের চোখের পানি ফেলছে। তখনই সেই মেয়েট রুমে আসে। আনায়াসা যে হাতে পেরেক গেঁথে গিয়েছে, ইচ্ছে করে সেই হাতে জোর করে একটি টান দিয়ে বলে, এই ম্যাম। ম্যাম কি বলতে গেল? কানে যায়নি নাকি কথা? এখনো বসে কাঁদছিস? ওঠ, তাড়াতাড়ি ওঠ। দেরি হয়ে গেলে স্যার আর ম্যাম দুজনে রেগে যাবেন। টানাটানির ফলে আনায়াসার হাতে পেরেকটা আরো গেঁথে যায়। এবার হাতে বেশ যন্ত্রণা হচ্ছে তার। এই মেয়ে, ওঠ তাড়াতাড়ি। আনায়াসা কাঁদতে বলে, আমাকে ছেড়ে দিন, আমার হাতে খুব যন্ত্রণা হচ্ছে। ও, কাজে ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? দাঁড়া, ম্যামকে এক্ষুনি বলছি। না, ওনাকে বলবেন না প্লিজ, আমি যাচ্ছি। আনায়াসার কথা শুনে মেয়েটি তার হাত ছেড়ে দেয়। আনায়াসা আস্তে করে উঠে রুম থেকে বের হয়ে যায়। কিচেনে চলে যায়। হাতের খজটি নিয়ে আনায়াসা ২ কাপ কফি বানিয়ে হলরুমের দিকে এগিয়ে যেতে লাগলো। এমন সময় সে মেয়েটি ইচ্ছে করে আনায়াসাকে ফেলে দেয়। পড়ে যাওয়ার ফলে কফির কাপগুলো পড়ে সঙ্গে ভেঙে যায়। মেয়েটি শয়তানি হাসি দিয়ে ফাইজাকে দেখতে লাগলো। ফাইজাও বুঝতে পেরেছে যে আনায়াসাকে কষ্ট দেওয়ার জন্য মেয়েট নিজের কাজ শুরু করে দিয়েছে। এবার তাকে নিজের কাজ শুরু করতে হবে। বাঁকা হেসে সোফা থেকে উঠে কিচেনের দিকে পা বাড়ালো ফাইজা। আনায়াসা কাঁপা হাতে ট্রেতে ভাঙা কাপের টুকরোগুলো তুলছে। হঠাৎই তার হাতের ওপর ফাইজা পা তুলে ভাঙা টুকরোগুলো ওপর চাপা ধরে। এতে তো হাতের পেরেকে গেঁথে গিয়েছে। তার উপর ফাইজার এমন অকথ্য নির্যাতনে তার হাত-পা প্রায় ভেঙে আসছে। কিছু টুকরো তো হাতের তালুতে গেঁথে গিয়েছে। আনায়াসা আর চুপ করে থাকতে পারল না। সে এবার ডুকরে কেঁদে উঠল। ফাইজা বাঁকা হেসে পা দিয়ে আনায়াসার হাতটা আর শক্ত করে চেপে ধরল। কিরে হতভাগী, আমার এত স্বাদের দামি কাপ দুটো ভেঙে ফেললি? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কিভাবে যে তুই আমার এমন স্বাদের কাপ দুটো ভেঙে ফেললি? একটা কাজও কি ভালোমতো করতে পারিস না? তখনই পাশ থেকে সে মেয়েটি বলে উঠল, কি বলবো ম্যাম, ও আর কোনো কাজ না পারলেও শরীর দেখানোর ব্যবসা খুব ভালোই পারে। বলেই হেসে উঠল মেয়েটি। ফাইজাও তার সাথে তালে তাল মিলিয়ে হেসে উঠল। তারপর বলে, ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, এই মেয়ে তো ব্যবসা ভালো করতে পারে।
ফাইজার কথা শুনে আনায়াসা চোখ দিয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ছে। ফাইজা এখন আনায়াসের হাতের উপর পা দিয়ে চাপা দিয়ে রেখেছে। পা সরায়নি। আনায়াসা সহ্য করতে পারছে না। কাঁদতে, কাঁদতে বলে, "দয়া করে আপনার পাটা একটু সরান। হাতে লাগছে আমার। প্লিজ সরান না পাটা। খুব ব্যথা করছে। হাত পা ভেঙে আসছে। ভাঙা টুকরোগুলো গেঁথে গিয়েছে।" ফাইজা বাঁকা হাসে। "ছাড়বো? এত সহজে কি ছেড়ে দেওয়া হবে ভালো?" বলেই ফাইজা নিজের মেয়েটার দিকে তাকিয়ে বলে, "কি বলো? একে কি ছেড়ে দেব? নাকি আরো কিছুটা করব?" "ম্যাম, ছেড়ে দিলে তো মজা হবে না। আরেকটু কষ্ট দিন না এই মেয়েটাকে।" বাঁকা হাসে মেয়েটি। "ঠিক আছে।" বলেই ফাইজা আনায়াসের হাতের উপর থেকে পাটা সরিয়ে ডলতে, ডলতে মেহেরাবকে ডাক দেয়। মেহেরাব সোফার উপর এসে ল্যাপটপে কিছু ইম্পোর্টেন্ট কাজ করছিল। তখনই ফাইজা এসে মেহেরাবকে বলে, "বেবি, যা বলার তাড়াতাড়ি বলবে। আমার এত সময় নেই, ইম্পোর্টেন্ট একটি কাজ করছি।" মেহরাবের কণ্ঠ গম্ভীর। ফায়দা বুঝতে পেরেছে যে মেহরাবের মেজাজ এখন বেশ গরম আছে। আর ফায়দা তো এটাই চাইছে। ফায়দা শয়তানি হাসি দিয়ে বলে, "মেহরাব, ওই ছোটলোক মেয়েটা আমার পছন্দের কাব্যটা ভেঙে ফেলেছে। আমি ওকে কিছু বলতে না পারলেও ওই মেয়েটা বলেছে বেশ করেছে ভেঙেছে। দরকার হলে নাকি আরো ভাঙবে। জানো, আমাকে তো ধাক্কা দিয়ে মারতেও চাচ্ছিল। আমার মেয়ের তো আমাকে ধরে ফেলেছে। নাহলে আমি আজকে কাপের ভাঙা টুকরোর মধ্যে পড়ে যেতাম। তো আমি কি করব? তোমার ব্যাপার, তুমি বুঝে নাও। আমি এখন ব্যস্ত আছি। এসব ফালতু কাজে আমাকে ইনভলভ করবে না।" ফাইজার কথায় মেহরাব উঠতে না দেখে ফাইজা আবারও ন্যাকামো করে বলে, "মেহরাব, বেবি, তুমি আমার কথা শুনবে না?" মেহরাব চুপ করে কাজ করতে থাকে। ফাইজা আরো মেহরাবের কানে, কানে ঘ্যানঘ্যান করতে থাকে। মেহরাব এবার রাগ উঠে যায়। সে ল্যাপটপটা শব্দ করে বন্ধ করে বসা থেকে উঠে দাঁড়ায় আর কিচেনের দিকে এগিয়ে যায়। ফায়জাও মেহরাবের পেছন, পেছন যায়। মেহরাব গিয়ে দেখে আনাসা নিচে বসে কাঁদছে। তার হাতটা বেশ বাজেভাবে জখম হয়ে আছে। আনাসের হাত দেখে মেহরাবের বুকের ভেতর ধক করে ওঠে। তখনই ফায়জা মিথ্যা কাঁদতে, কাঁদতে মেহরাবের কাছে এসে বলে, "দেখছো মেহরাব, এই মেয়েটা কত্ত চালাক! তুমি আসার আগেই নিজের হাত কেটে কমন সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছে, ঢং করছে। মেহরাব, তুমি তো জানোই ওই কাপগুলো আমার কত্ত পছন্দের। প্লিজ তুমি ওকে শাস্তি দাও।" মেহরাব চলে যেতে নেয়। কিন্তু ফায়জা আবারও তার হাত ধরে টেনে বসে। আর কানের কাছে এসে এক গাদা ঘ্যানঘ্যান করতে থাকে। এরপর মেহেরাবের মেজাজ সপ্তম আকাশে উঠে যায়। একে তো একটা ইম্পোর্টেন্ট কাজ ছেড়ে এসেছে, তার উপর ফায়দার কাছে এসে এমন ব্যাঘাত ঘটাচ্ছে। মেহেরাব নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। এক পর্যায়ে গিয়ে মেহেরাব আনাসের কাছে যায়। তার হাত ধরে উঁচিয়ে টানতে, টানতে হলরুমে নিয়ে যায়। তাকে ধাক্কা মারার ফলে আনাসা সরাসরি গিয়ে সেন্টার টেবিলের উপর পড়ে। সেন্টার টেবিলটি কাঁচের না হয় আনাসা বেশি ব্যথা পায়নি। তবে পড়ে যাওয়ার ফলে সেন্টার টেবিলের উপর থাকা জিনিসগুলো সাথে, সাথে নিচে পড়ে যায়। আনাসাও বেশ আঘাত পায়। মেহেরাব আনাসের কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে টেনে, টেনে তোলে। বলে, "এই ছোটলোক, কাজের সময় মন কোথায় থাকে? আমার এত দামি কাপ দুটা ভেঙে দিলি কেন? বল?" আনাসা কোনো কথা বলতে পারছে না। হাতের যন্ত্রণায় কাতরাচ্ছে বেচারি। মীরা আবার জিজ্ঞেস করে, "তোকে এখনো বাঁচিয়ে রেখেছি এটা জানা সত্ত্বেও যে তুই আমার পরিবারের খুনি। আর তুই এটারই প্রতিশোধ নিচ্ছিস, তাই না? ঠিক বাপ-মায়ের মতোই হয়েছিস। আমার ক্ষতি করেছিস তুই। তোকে বাঁচিয়ে রাখা আমার উচিত হয়নি।" বলেই মীরা আনাসাকে ছেড়ে দেয়। ছেড়ে দিতে আনাসা আর নিজের ব্যালেন্স ধরে রাখতে পারে না। লুটিয়ে পড়ে ভাঙা জিনিসগুলোর উপর। মীরা এদিক ওদিক কিছু একটা খুঁজছে। হঠাৎই তার চোখে পড়ে একটা কাঁচের জগ। মেহরাব কিছু না ভেবে সেটা তুলে নেয়। যেই না আনাসাকে জগটা দিয়ে মারতে যাবে, অমনি মেহরাব নাক দিয়ে গড়গড় করে রক্ত পড়তে শুরু করে। মেহরাব হাতটা আপনা আপনি নিজের নাকে চলে যায়। তার হাত ভরে যাচ্ছে রক্তে। মেহরাব চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে যাচ্ছে। তার হাত থেকে জগটা পড়ে যায়। মেহরাব নিজের মাথা চেপে ধরে জোরে, জোরে চিৎকার করে ওঠে। যন্ত্রণায় তার মাথা ছিঁড়ে যাচ্ছে। মেহরাব ২ হাত দিয়ে মাথা চেপে ধরে নিচে বসে পড়ে। যন্ত্রণায় কুঁকড়ে ওঠে তার বারবার। হঠাৎ করে মেহরাবের নিজেকে জ্ঞান হারিয়ে ফেলে। মেহরাবকে জ্ঞান হারাতে দেখে ফায়জা ঘাবড়ে যায়। ফায়জা দ্রুত মেহরাবের কাছে ছুটে যায়। মেহরাবের কাছে গিয়ে তাকে ডাকতে থাকে। কিন্তু তার কোনো সাড়া শব্দ পায় না। ফায়জা মেয়েটকে পানি আনতে বলে। বেশ অনেকটা সময় পানি ছিটানোর পরেও কোনো কাজ হয় না। ফায়জা আর কোনো উপায় না পেয়ে জাহিদকে ডাকতে বলে। ম্যানশনের বাইরে সব গার্ড থাকে। ফলে ম্যানশনের ভেতরে এতক্ষণ কি, কি ঘটেছে সেটা জাহিদও জানে না। ফাইজার ডাক শুনে জাহিদ তাড়াতাড়ি ম্যানশনে প্রবেশ করে। ম্যানশনে ঢুকতে তার চোখে পড়ে যায় সবকিছু। মেঝেতে রক্তাক্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত জিনিস। আনাসের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে থাকা। তার একটু দূরে মেহরাবও মেঝেতে লুটিয়ে পড়ে আছে। "দাঁড়িয়ে কি দেখছো? ডক্টরকে ডাকো তাড়াতাড়ি।" হ্যাঁ ম্যাম। আমি এক্ষুনি ডক্টরকে ডাকছি।" "কিন্তু ম্যাম, আনাসা ম্যামকে?" আর বলতে পারল না জাহিদ। তার আগেই ফাইজার চিৎকার করে উঠল, "ও ছোট লোকটাকে ম্যাম বলে ডাকছো কেন?"
ওর জন্যই আজকে মেহেরাবের এই অবস্থা। ওর কথা এত ভাবলে হবে না। তুমি তাড়াতাড়ি ডক্টরকে ডাকো। জাহিদ আর কিছু বলে না। সে তাড়াতাড়ি ডক্টরকে ডাকে। কিছুক্ষণের মধ্যে একজন ডাক্তারও চলে আসে। মেহেরাবও তাকে রুমে নিয়ে যায়। আর আনাশাকেও কিছু মেয়েট এসে তার রুমে নিয়ে যায়। ফাইজা অগোচরে জাহিদের একজন ফিমেল ডক্টরকেও ডেকেছিল, যেন তিনি আনাশা ট্রিটমেন্ট করতে পারে। ফিমেল ডক্টরটি আনাশা ট্রিটমেন্ট করে চলে যায়। ফাইজা এখনো মেহেরাবের রুমে আছে। মেহেরাবকে ডাক্তার এখনো দেখছে। ফাইজা ভেতর থেকে রুম লক করে গিয়েছে, যাতে কেউ ঢুকতে না পারে। ডাক্তার, ওর কি হয়েছে? হঠাৎ করে এমন রক্তাক্ত হয়ে উঠল যে? ম্যাম, আমি যে ওষুধটা আপনার বাবাকে দিয়েছিলাম, সেই ওষুধটাই তো স্যারকে দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি হঠাৎ এই প্রশ্ন করলেন কেন? ফাইজা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে। আপনি কি ওষুধটার বেশি ডোজ দিয়েছেন স্যারকে? না, আপনি এতটুকু বলেছেন যতটুকুই দিয়েছি। সেই অনুযায়ী দিলে তো এমন হওয়ার কথা না। রুমে ফাইজার মেয়েও ছিল। এই মেয়েটি ফাইজার খুব বিশ্বস্ত। সে ফাইজার সব কথার সাথে জড়িত। তাই ফাইজা তাও তাকে বিশ্বাস করে। ফাইজা জেরাল্ড ম্যানসনের আসার সময় এই মেয়েটকে সাথে নিয়ে এসেছিল তার কাজ করার জন্য। ফাইজা মেয়েটির দিকে রাগী দৃষ্টিতে তাকায়। মেয়েটি ভয়ে কাঁপতে থাকে। সরি ম্যাম, স্যারের পানিতে ওষুধ মেশাতে গিয়ে একটু বেশি পরিমাণের পড়ে গিয়েছিল। মেয়েটির কথা শুনে ডাক্তার বলে, এজন্য এমন হয়েছে। এই মেডিসিনটা বেশ পাওয়ারফুল। সবার বডিটা নিতে পারে না। মেহরাব স্যারের ক্ষেত্রেও তাই। এভাবে ওভারডোজের ফলে নাক দিয়ে রক্ত পড়েছে। আর এতটা ভায়োলেন্ট হয়ে গিয়েছিলেন উনি। তাহলে এখন কি করব? আমি অন্য মেডিসিন দিচ্ছি। তাহলে উনি একদম সুস্থ হয়ে যাবেন। এত ভায়োলেন্ট হবেন না। না, না, মেডিসিন চেঞ্জ করা যাবে না। ড্যাড ওটাই ওকে দিতে বলেছে। কিন্তু না, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আমি বা ড্যাড কেউই চায় না মেহেরাব সুস্থ হয়ে উঠুক। ও সুস্থ হলে আমাদের জন্য বিপদ হয়ে আসবে। ওকে আরো অসুস্থ করতে হবে। কিন্তু ম্যাম, ওই মেডিসিনের ফলেও উনি ওনার স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। এমনকি স্ট্রোকও করতে পারেন। এই ওষুধটা ব্রেনের খুব চাপ সৃষ্টি করে, যার ফলে মানুষ নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতে পারে। আর এছাড়াও আরো ক্ষতি হতে পারে। ওনার জন্য এটা একদমই ভালো হবে না। আপনাকে একটু কে বলতে বলেছে? আপনি নিজের কাজে কাজ রাখুন। এখান থেকে চলে যান। ওকে ম্যাম, তবে যা বললাম একটু ভেবে দেখবেন। এতে ওনার ক্ষতি হবে বই, ভালো হবে না। সেটা আপনাকে না ভাবলেও চলবে। এখন যান আপনি। এই, ওনাকে এগিয়ে দিয়ে আসো। ডাক্তার আর কিছু বলল না, কারণ তিনি আর একটা কথাও বললে ওনার ক্যারিয়ারে হুমকি উঠে পড়বে। আর কেউই চাইবে না নিজের ক্যারিয়ার নষ্ট করে দিতে। আনাসা খাটের উপর শুয়ে আছে। ঠকঠক করে কাঁপছে। খাট বললে ভুল হবে। একটা তক্তার উপর পাতলা একটা তোশক বিছানো। একটা কথাও নেই যে গায়ে জড়াবে। এদিকে হাতে অসহ্য যন্ত্রণা, অন্যদিকে শরীরে কাঁপছে জ্বরেতে। নিজেকে কোনো রকমে গুটিয়ে নিয়েছে সে। হাতের যন্ত্রণায় ঘুমও আসছে না। সাথে পিপাসাও পেয়েছে প্রচুর। খাট থেকে ওঠার ক্ষমতাও নেই। শরীরটা তার খুবই দুর্বল। মনে হচ্ছে এখনই জ্ঞানটা হারিয়ে জানটা বেরিয়ে যাবে। ফাইজা আর তার মেয়ে রাতে ঠিকমতো খেতেও দেয়নি তাকে। আনাসের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। হঠাৎই স্টোর রুমে দরজাটা খুলে যায়। আনাসে পিটপিট করে সেদিকে তাকায়। কিন্তু শুধু ছায়া বাদে আর কিছুই দেখতে পাচ্ছে না সে। ধীরে ধীরে ছায়াটি তার দিকে এগিয়ে আসে। ছায়াটি একদম তার শিউরে এসে থামে। লোকটি আনাসার মুখের কাছে ঝুঁকে পড়ে। আনাসা চোখ মেলে তাকাতে পারছে না। নিজের মুখের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে সে। সাথে সাথে চোখ মেলে তাকায়। তার সারা শরীর অজানা ভয়ে কেঁপে ওঠে। কারণ মেয়েরা এখন বদলে গিয়েছে। এখন যদি কেউ তাকে ছিঁড়েও খায়, তবুও সে নিজেকে বাঁচাতে পারবে না। তখনই সে ছায়াটি আনায়াসকে কোলে তুলে নেয় আর স্টোররুম থেকে বের হয়ে যায়। এক পা এক পা করে ছায়াটি আনায়াসকে নিয়ে এগিয়ে যাচ্ছে সিঁড়ির দিকে। আনায়াসা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে আপনি? আমাকে নামান। আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। আমাকে বাঁচতে দিন। প্লিজ আমাকে ছেড়ে দিন। আনায়াসা স্পষ্ট কণ্ঠে ভয়ের ছাপ। লোকটি খুব ভালো করে বুঝতে পারছে। সেই লোকটি বাঁকা হেসে বলে, এত ভয় কেন পাচ্ছিস? আমার ম্যানশনে আমি ছাড়া আর এত বড় কলিজা কার আছে যে তোকে ছোবে? এতক্ষণে আনায়াসা হাঁফ ছেড়ে বাঁচে। কিন্তু তবুও তার ভয় হচ্ছে। মেহেরাব আবার তাকে কোথায় নিয়ে যাচ্ছে? মেহেরাবের আবার তাকে মারবে না তো? কি হবে এখন তার? ভাবতে ভাবতে মেহেরাব আনায়াসাকে নিয়ে নিজের রুমের দিকে আসে। ধীর হাতে তাকে বেডে শুইয়ে দেয়। আনায়াসা শোয়া থেকে উঠে নামতে যাবে, এমন সময় মেহেরাব তাকে ধমক দিয়ে আবার শুইয়ে দেয়। জ্বর বাঁধালি কিভাবে? আর হাত কপালে কাটলো কিভাবে? আনিসা কিছুই বলছে না। জ্বরে তার চোখগুলো ছলছল করছে। মেয়েরাব আনায়াসার কপালে হাত রাখে। আনায়াসার সাথে সাথে মেয়েরাবের হাতটা সরিয়ে দেয়। এরপর আনায়াসা আবার উঠে চলে যেতে নেয়। কিন্তু মেহেরাব তার হাত ধরে নেয়।
বেডে ফেলে দেয়। মেহেরাব আনায়াসের কাছে গিয়ে বলে, "কি হয়েছে তোর? যা জিজ্ঞেস করছি উত্তর কেন দিচ্ছিস না? আর তুই স্টোর রুমে কি করছিলি? ফায়জা তোর রুমে কেন? ওই অশুভ মেয়েটা কখন এলো আমার ম্যানশনে?" মেহেরাব এত প্রশ্নগুলো শুনে আনেশার রীতিমতো হতবাক। মেহেরাবের সাথে পরামর্শ করেই তো ফায়জা তাকে ওই স্টোর রুমে থাকতে দিচ্ছিল। নাহলে ফায়জার এত ক্ষমতা ছিল না আনায়াসাকে ওই রুমে থেকে সরানোর। আর মেহেরাব আনায়াসার সাথে এত কিছু করলো, কিছুই মনে কি তার? সেদিনও মেহেরাব তাকে চাবুক মারি মেরে পর সবকিছুই ভুলে গিয়েছিল। মেহেরাবের মতো মানুষ এত তাড়াতাড়ি সব ভুলতে কি করে যেতে পারে? আয়েশার মাথা কাজ করছে না। সকালে মেহেরাবকে এক রকম দেখছে সে। রাতে মেহেরাব একরকম হয়ে গিয়েছে। কি হচ্ছে তাদের অগোচরে? আয়েশা ভাবনায় ছেদ পড়ে মেহেরাবের ডাকে। "কি হলো বল? ওই ফাইজা তোর রুমে কেন? তুই বা স্টোর রুমে কি করছিলি?" আয়েশা মেহেরাবকে নিজের থেকে সরিয়ে অভিমানী স্বরে বলে, "সেটা তো আপনিই ভালো জানেন। আপনিই তো ফাইজা ম্যামকে বলেছিলেন যে আমাকে যেন উনি স্টোর রুমে থাকতে দেয়। আর উনি ওই রুমে থাকে। নিজে বলে এখন নাটক করছেন? নাটক করতে এসেছেন নাকি?" মেয়েরা ভ্রু কুঁচকে আয়নাশার দিকে তাকিয়ে বলে, "এক মিনিট। আমি কখন ওকে বলেছি ওই রুমে থাকতে? আর তুই ওকে ম্যাম কেন বলছিস?" আয়নাশা অন্যদিকে মুখ ঘুরে বলে, "উনি আপনার হবু বউ। ওনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে না? আর আমি চাই না আমার মতো রাস্তার মেয়ের জন্য আপনি এত ভাবুন। নিজের ব্যাপারে ভাবলে বরং ভালো হবে।" কথাগুলো বলতে গিয়ে আনায়াসার কণ্ঠনালী কাঁপছে। আনায়াসার চোখ বেয়ে অজন্তা ধারায় পানি পড়ছে। আনায়াসা নিজের সামলে আবারও উঠে যায়। কিন্তু মেহেরাব তাকে উঠতে দেয় না। উল্টে বলে, "তোকে কি আমি যেতে বলেছি? আমার হাত ছাড়ুন।" আনায়াসার কড়া কণ্ঠ একদম কড়া। মেহেরাব আবার বলে, "চুপচাপ এখানে শুয়ে থাকবি। আমার হাতটা ছাড়ুন মিস্টার মেহরাব।" আনায়াসার মুখে নিজের নাম শুনে মেহেরাব বেশ চমকে যায়। কারণ এতগুলো দিন সে আনায়াসের সাথে থাকে, তবু একবারও আনায়াসা তার নাম ধরে মুখে নেয়নি। আর আজকে সেই মেয়ে তার নাম ধরে ডাকছে। "কি হলো? হাতটা ছাড়ছেন না কেন?" কম্পিত স্বরে আনায়ার। মেহেরাব নিজের ধ্যান থেকে বের হয়ে আসে। "তোর পা যদি মাটি স্পর্শ করে তাহলে আজকে ওই পা আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। আর তুই জানিস আমি যা বলি তা করি। চুপচাপ শুয়ে থাকবি।" আয়েশা হঠাৎ করে চিৎকার করে বলে ওঠে, "জুতো মেরে গরুদান করতে এসেছেন এই রাতের বেলা? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি তো আপনার রক্ষিতা। আমাকে তো রাতের বেলা আপনার প্রয়োজন। তাই এখন দরদ দেখাতে এসেছেন।" আনায়াসার কথায় মেহেরাব রেগে যাওয়ার কথা হলেও কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো মেহেরাব আজকে আনায়াসার কথায় একটুও রাগ করছে না। মেহেরাবকে চুপ থাকতে দেখে আনায়াসা নেমে যায়। বেড থেকে নামতেই মাথা চক্কর দিয়ে ওঠে আনায়াসার। জ্বরে কাঁপুড়ে যাচ্ছে। এত জ্বর নিয়ে তো ঘুরে পড়ারই কথা। আনায়াসা পড়ে যেতে নিলেই মেহেরাব তাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। মেহেরাব গম্ভীর স্বরে বলে, "বলেছিলাম না বেড থেকে এক পা নামাবি না? আমার কথা তুই শুনিস না? সেটা বলবো সবসময় তার উল্টোটা করতে হবে তোকে।" বলে মেয়েরাব আনায়াসকে কোলে তুলে নেয়। এরপর আবারও তাকে বেডে শুইয়ে দেয়। মেয়েরাব উঠে গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে প্যারাসিটামল নিয়ে আনায়াসের জন্য খাইয়ে দেয়। আনায়াসকে উঠিয়ে নিজের বুকের সাথে হেলান দিয়ে বসায়। পানিটা মুখে দিয়ে ওষুধ পুরে দেয়। ওষুধটা খাওয়ার কিছুক্ষণের মধ্যে আনায়াসের শরীরটা কেমন যেন গুলিয়ে ওঠে। আনায়াসা মেয়েরাবকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বেড থেকে নামতে গিয়ে পড়ে যায়। আর ওইখানেই বমি করতে শুরু করে। মেহেরাব তাড়াতাড়ি বেড থেকে নেমে আনাসের কাছে গিয়ে ধরে। খালি পেটে থাকায় বমি করতে কষ্ট হচ্ছে। বমি করতে করতে গলা চিড়ে গিয়েছে বেচারির। বেশ অনেকক্ষণ পরে আনাসা বমি বন্ধ হয়। আনাসা একদম নেতিয়ে গেছে। গায়ের তাপমাত্রাটা আবারও বাড়ছে। আর বাড়ছে নয়, কোনো ওষুধ নেই বলে বমি করে সব ভাসিয়ে দিয়েছে। মেহেরাব আনাসাকে কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ করিয়ে আনে। এরপর আবার শুয়ে দেয়। নিচে গিয়ে একজন মেয়েটকে ডাকে কিছু হালকা পাতলা খাবার নিয়ে বানিয়ে আসার জন্য। রুমে গিয়ে সেই জায়গায় আনাসা বমি করেছে সেই জায়গা পরিষ্কার করতে। একজন মেড গিয়ে মেহেরাবের রুমটা ক্লিন করে দিয়ে আসে। আর অন্যজন তাড়াতাড়ি করে এক বাটি স্যুপ বানিয়ে দেয়। মেহেরাব স্যুপের বাটিটা নিয়ে রুমে আসে। আনাসাকে তুলে আবার নিজের বুকের সাথে ঠেসে বসিয়ে দেয়। খুব যত্ন সহকারে স্যুপটা খাইয়ে দেয়। স্যুপ খাওয়ানোর শেষে মুখ মুছিয়ে দিয়ে আবারও ওষুধ খাইয়ে দেয় মেহেরাব। আনাসের শরীরটা এতটাই দুর্বল লাগছে যে চোখও তাকাতে পারছে না সে। মেহেরাবের ব্ল্যাঙ্কেটটা আনাসার গায়ে ভালো করে টেনে দিয়ে হাত বুলিয়ে দিতে বলে, "আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ভালো মেয়ের মতো ঘুমিয়ে পড়।" আনাসা জ্বরের ঘোরে ক্ষীণ স্বরে বলতে লাগলো, আমি চাই আপনি আমাকে ঘৃণা করুন। হ্যাঁ, এত ঘৃণা করুন যেন আমি মরে গেলেও আমার নিজের দেহটার দিকে আপনার তাকাতে ইচ্ছে না করে। বা ভালোবাসা যন্ত্রণাদায়ক, খুব পোড়ায়। এই ভালোবাসা আমি চাই না। আপনি আমাকে ভালোবাসুন। কারণ আমি আপনাকে কষ্ট পেতে দেখতে পারব না।" কাঁপা কাঁপা গলা তার। মীরা মানাসার কথা শুনে
একদম থমকে যায়। আনায়াসা কাঁদতে, কাঁদতে কথাগুলো বলছে। মেহরাবের খুব কষ্ট হচ্ছে আনায়াসার মুখে এমন কথা শুনতে। তার চোখের সামনে সব ঘোলাটে হয়ে আসছে। মেহরাব নিজের চোখ ডলে মুখটা আনায়াসার কানের কাছে নিয়ে এসে মাথায় হাত বোলাতে, বোলাতে স্লো ভয়েসে বলে, "আনা, তোকে না আমি বলেছি এ ধরনের কথা কখনো বলবি না। তাও কেন বলিস? আমার ভালো লাগে না এসব কথা শুনতে। চুপ করে থাক। এসব কথা আর কখনো বলবি না।" মেহরাবের কথায় আনায়াসার কানে গেল নাকি সেটা মেহরাব জানে না। কারণ ইতোমধ্যেই আনায়াসার ভারী, ভারী নিঃশ্বাস ফেলছে। মেহরাব উঠে বসে। আনায়াসার মাথায় হাত বোলাতে, বোলাতে মেহরাবের চোখজোড়া আবারও ঝাপসা হয়ে আসে। তার বুকের ভেতরটা থেকে কেমন খালি, খালি কেঁপে উঠছে। খালি মনে হচ্ছে আনায়াসা যদি তার কাছে না থাকে তাহলে সে কিভাবে থাকবে? একটা সেকেন্ড আনায়াসাকে না দেখলে তার বুকের ভেতর কেমন ছটফট করে, দম বন্ধ হয়ে আসে। না, না, আনায়াসাকে কিছুতে ছাড়তে পারবে না সে। তার জন্য তাকে যা, যা করতে হবে সে তাই করবে। অর্থাৎ আনায়াসার চিৎকার দিয়ে ওঠে। যার ফলে মেহরাব নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। মেহরাব চোখ মুছে আনায়াসার কাছে যায়। আনায়াসা বাচ্চাদের মতো কাঁদছে। হাতে খুব ব্যথা করছে, জ্বালা করছে আমার হাতে। আনায়াসা জ্বরের ঘোরেই বলে ওঠে। মেহরাব হাতে করে আনায়াসার কাটা হাতটা নিজের হাতের মাঝে নিয়ে দেখতে পায় ব্যান্ডেজ করা জায়গাটা রক্তে ভিজে গেছে। মেহরাব তাড়াতাড়ি ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে পুরোনো ব্যান্ডেজটা খুলে ভায়োডিন লাগিয়ে পরিষ্কার করে নতুন ব্যান্ডেজ করে দেয়। তারপর হাতের ওপর আলতো করে ঠোঁট ছোঁয়ায়। কিন্তু কোনো একটা কারণে সেটা নিজ থেকে জানে না। মেয়েরা পরম যত্নে আনায়াসার চোখের পানিগুলো মুছে দিয়ে হাতটা খুব ধীরে তার বুকের উপর রেখে নিজের ল্যাপটপ নিয়ে বসে। মেয়েরা পুরো ম্যানশন সিসিটিভি ক্যামেরা লাগানো। শুধু কিচেন, ওয়াশরুম আর স্টোররুম বাদে। মেয়েরা প্রথমেই স্টোররুমের সামনে সিসিটিভি ফুটেজ চেক করে। কারণ আনায়াসাকে সে সেই রুমেই পেয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় ফাইজা সেই মেয়েটকে আনায়াসাকে নিয়ে স্টোররুমে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে, হাসছে। কিছুক্ষণ পর ফাইজাও সেখানে আসে আর সেও হাসতে লাগে। তাদেরকে হাসতে দেখে মেহরাবের মেজাজটা গরম হয়ে যায়। এতটুকু দেখেই মেহরাবের মেজাজ গরম হচ্ছে। তাহলে বাকিরা দেখলে সে কি করবে? ফাইজা যে মেয়েটিকে ওষুধ দিয়েছে সেটা সে লুকিয়ে, লুকিয়ে দিয়েছিল কারণ ফাইজা খুব ভালো করেই জানে এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে। তাই মেহরাব দেখতে পায়নি যে ফাইজা একটা ওষুধের পকেটে মেয়েটকে দিয়েছিল। এরপর স্টোররুমের দরজা খুলে ফায়দা ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর ফায়দা বের হয়ে আসে আর মেয়েটির রুমে প্রবেশ করে। মেয়েটির প্রবেশ করার কিছুক্ষণের পরে আনায়াসার রক্তাক্ত হাত নিয়ে কাঁদতে, কাঁদতে স্টোর রুম থেকে বের হয়ে আসে। কিচেনের কোনো সিসিটিভি ক্যামেরা না থাকাও কিচেনের বাইরে ড্রয়িং এরিয়াতে আছে। সেখানে মেহেরাব দেখতে পায় আনায়াসা কফির ট্রেটা নিয়ে আসার সময় সেটা মেয়েটি পা দিয়ে আনায়াসাকে ফেলে দেয়। ফলে আনায়াসা পড়ে যায় আর কাপ দুটো ভেঙে টুকরো, টুকরো হয়ে যায়। আনায়াসা টুকরোগুলো ট্রেতে উঠাচ্ছিল। মেয়েটি তখন ফায়দাকে ডেকে আনে। ফায়দা এসেই কিছু না বলে আনায়াসাকে বলে, এগুলো মেহেরাবও শুনতে পায়। কথাগুলো শুনে আনায়াসা কাঁদছে। হঠাৎ করেই ফায়জা আনায়াসার হাতের উপর পা দিয়ে টুকরোগুলো চেপে ধরে। এটা দেখে তো মেহেরাব আর নিজের মধ্যে নিজে থাকে না। রাগে গজগজ করছে সে। তবু পুরো ঘটনাটা দেখে। মেহেরাব যে আনায়াসের সাথে কি, কি করেছে সেটাও সে দেখতে পায়। তবে আশ্চর্যজনক বিষয় হলো মেহেরাবের সেগুলো কোনো কিছুই মনে পড়ছে না। মেহেরাব মনে করার চেষ্টা করল কিন্তু তার কিছুই মনে পড়ছে না। তাই এত কিছু না ভেবে মেহেরাব এবার ল্যাপটপটা বন্ধ করে কার্ডবোর্ডের উপর রেখে দিয়ে সেই চাবুকটা বের করে তাড়াতাড়ি রুমে চলে যায়। দরজা খুলে বের হয়ে সেই রুমের দিকে যায় ফায়জার কাছে। ফায়জা মেয়েটি তার মাথায় বরফ দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগের কথা। মেহেরাব জ্ঞান ফেরার পর সে উঠে আনায়াসার রুমের দিকে পা বাড়ায়। কারণ আনায়াসাকে ছাড়া তার ঘুম আসে না। আনায়াসাকে আনতেই সে তার রুমে যায়। তবে আনায়াসার রুমের ভেতর থেকে লক ছিল। তাই মেহেরাব চাবি এনে দরজা খোলে। দরজা খুলে বেডের কাছে যেতেই দেখতে পায় ফায়জা ঘুমাচ্ছে। ফায়জাকে দেখে তো মেহেরাবের পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে দেরি না করে ঘুমন্ত ফায়জার হাত ধরে টেনে তুলে নিচে ফেলে দেয় আর বলে, এই মেয়ে, তুমি এখানে কেন? আমার আনা কোথায়? ঘুমের মধ্যে হঠাৎ এমন হয় ফায়জার সারা শরীর থরথর করে কেঁপে ওঠে। চোখ ডলতে ডলতে মেহেরাবের দিকে তাকায় ফায়জা। ভয়ে সে রতস্থ হয়ে গিয়েছে। কাঁপা কাঁপা গলায় বলে, মেহেরাব তুমি? এই, তোমাকে কি আমি জিজ্ঞেস করেছি আনা কোথায়? ফায়দা আমতা আমতা করে বলে, আমি কিভাবে জানবো ওই মেয়ে কোথায় আছে? নীরব এবার রেগে গিয়ে ফায়দার চুলের মুঠি ধরে টানতে থাকে। তাহলে তুই কি করছিস সেই রুমে? বল, আমার আয়না কোথায়? কোথায় রেখে এসেছিস ওকে? বল, নাহলে কিন্তু আজকে তোকে জানে মেরে ফেলবো। ফায়দা এবার ভয় পেয়ে বলে, স্টোর রুমে আছে ওই মেয়েটা। মেয়েটা তাড়াতাড়ি ফায়দাকে ধাক্কা দিয়ে স্টোর রুমের দিকে ধাক্কা দেওয়ার ফলে ফায়দা পড়ে যায় আর বেডের কোণায় তার মাথা টোকা লাগে। রক্ত না বের হলেও জায়গাটা বেশ খানিকটা ফুলে গিয়েছে। ম্যাম, ব্যথা কি কমছে? না, এত জোরে ধাক্কা মেরেছে মনে হচ্ছে মাথাটা ফেটে গিয়েছে।
তখনই মেহেরাব রুমে প্রবেশ করে। হাতে সেই চাবুকটা। মেহেরাব চোখগুলো রাগে লাল বর্ণ ধারণ করে আছে। কপালের রগগুলো ফুলে উঠেছে। মেহেরাবের এমন রূপ দেখে ফাইজা আর তার ওই মেয়েট দুজনেই অন্তরাত্মা কেঁপে ওঠে। মেয়েট ফাইজার কানের কাছে গিয়ে বলে, "ম্যাম, স্যার আবার কিছু জেনে যায়নি তো?" "কে জানাবে রে? এত রেগে আছে কেন? হাতে আবার চাবুক নিয়ে এসেছে। মনে হয় ওই ওষুধের রিঅ্যাকশন কেটে গিয়েছে। তাই তো এখন আমার সাথে এমন ব্যবহার করলো।" মেহেরাব চোখের নিমেষে ফায়দার কাছে এসে তার চুলের মুঠি ধরে নিচে কিছু না বলে টেনে হিঁচড়ে নিচের দিকে নিয়ে যেতে থাকে। ফাইজা ও মেয়ের তাদের পেছন পেছন যেতে থাকে। ফাইজা মেহেরাবকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে পারছে না। মেহেরাব কিচেনের সামনে এনে থামে আর সে মেয়েদের দিকে তাকিয়ে হিংস্র গলায় বলে, "কিচেনে গিয়ে তাড়াতাড়ি যতগুলো কাপ আছে সবগুলো নিয়ে আয়। তাড়াতাড়ি যা।" মেহেরাবের কথা শুনে মেয়েটির গলা শুকিয়ে যায়। মেয়েটি যাচ্ছে না দেখে মেহেরাব আবার চিৎকার করে বলে, "এই কানে শুনতে পাস না? তাড়াতাড়ি যা।" এবার মেয়েটি কাঁপতে কাঁপতে কিচেনের দিকে সবটাগুলো কাপ নিয়ে চলে আসে। এতক্ষণে বাকি মেয়েরাও নিজেদের রুম থেকে বের হয়ে এসেছে। তারা সবাই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে। সব কাপগুলো ভাঙ। মানে? বাংলায় বলছি, অন্য ভাষায় না। কাপগুলো তাড়াতাড়ি ভাঙ। চল। মেহরাব জোর করে বলে ওঠে। মেহরাবের এখনো ফায়দা চুলের মুঠি শক্ত করে ধরে রেখেছে। মেয়েটি সব কাপগুলো ভেঙে ফেলে। মেহরাব এবার ফারজার চুলের মুঠি ধরে টেনে নিয়ে সে ভাঙা কাপগুলোর উপর ফেলে দেয়। এরপর ফায়জা মেয়েটির কাছে এসে তাকেও সেই একই টুকরোগুলোর উপর ফেলে দেয়। সাথে সাথে জায়গাগুলো রক্তে ভেসে যায়। ফায়জা আর সেই মেয়েট যন্ত্রণার ব্যথায় চিৎকার করছে। সেখান থেকে ওঠার ক্ষমতা তাদের আর হচ্ছে না। এবার মেয়েরা তাদের দিকে এগিয়ে এসে বলে, "তোরা আমার সাথে কি এমন করেছিস যে আমার কিছুই মনে পড়ছে না?" ফায়জার তো ভয়ে কলিজা পানি শুকিয়ে যাচ্ছে। মেয়েরা যদি সবটা জেনে যায় তাহলে তাদের সব প্ল্যান নিমেষেই শেষ হয়ে যাবে। কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না। কি হলো? কিছু বলছিস না কেন? বল কি করেছিস আমার সাথে? মেহেরাব চিৎকার করে ওঠে। মেহেরাবের চিৎকার শুনে সেখানে উপস্থিত থাকা সকল মেয়েট ভয়ে গড়িয়ে যায়। ফাইজাও ভয়ে কোনো কথাই বলতে পারছে না। আর কথা বলবে বা কিভাবে? নড়তেও তো পারছে না সে। কারণ নড়লেই আরো ভাঙা কাপের টুকরোগুলো গেঁথে যাচ্ছে তার শরীরে। সেখান থেকে ওঠার শক্তিটুকুও পাচ্ছে না সে। মেহেরাব এবার ফাইজার হাতের কাছে এসে হাতটা কাপের টুকরোর উপর নিয়ে নিজের পা দিয়ে চেপে ধরে। "আনাকে কেন কষ্ট দিয়েছিস তুই বল? তোকে না আমি বলেছিলাম আনা থেকে দূরে থাকবি? তোকে না আমি বলেছিলাম যে আমার ম্যানশনে আর আসবি না? তাও কেন এলি?" উচ্চস্বরে কথাগুলো বলে মেহেরাব। মেহেরাব এত জোরে ফায়দার হাতগুলো পা দিয়ে চেপে ধরেছে যে মনে হচ্ছে কাপের টুকরোগুলো মাংস ভেদ করে হাড় অব্দি চলে যাবে। ফায়দা কাঁদতে কাঁদতে বলে, মেহেরাব, ছেড়ে দাও আমাকে। প্লিজ মেহেরাব, ছেড়ে দাও। লাগছে আমার।" মেহেরাব ফায়দার সামনে হাঁটু গেড়ে বসে বলে, "তোর মতো মহিলাদের লাগাই ভালো। আনাও তো খুব লেগেছিল তখন ছেড়েছিলি। আর আমার আনাকে কি যেন বলেছি? ও হ্যাঁ, আনা তো দেহ দেখে ব্যবসা না করে ভালোভাবে থাকতে পারে না। এছাড়া আর কোনো গুণ নেই ওর, তাই না? তা তুই ঠিক কি করে বেড়াস সেটা কি ভুলে গিয়েছিস?" বলেই মেয়েরা একজন মেয়েটার দিকে তাকিয়ে বলে, "এই মেয়েটার হাতটা কাপের টুকরোর উপর চেপে ধরো।" মেহরাবের কথা শুনে একজন ফাইজার মেয়েদের হাত কাপের টুকরোর উপর চেপে ধরে। সাথে সাথে সেই মেয়েটা চিৎকার করে ওঠে। মেহরাব উঠে নিজের হাতের চাবুকটা শক্ত করে ধরে আর একের পর এক চাবুকের বাড়ি দিতে থাকে ফাইজার সেই মেয়েদের শরীরে। আজকে ফাইজা মেহরাবের ধৈর্যের সকল সীমা পার করে দিয়েছে। একসময় গিয়ে মেহরাব থেমে যায় আর একজনকে বলে, "জাহিদকে ডেকে আনতে।" কিছুক্ষণ পর জাহিদ ম্যানশনে প্রবেশ করে। মেহরাব জাহিদকে দেখে বলে, "মিস্টার নাবিলকে কল করে এখানে আসতে বলো। ওনার মেয়েকে উনি নিয়ে যাক।" "রুক্ষ সর্দার" বলেই মেহরাব চাবুকটা নিয়ে উপরে চলে যায়। মেহরাবের যাওয়ার দিকে তাকিয়ে আছে ফাইজা। তার জামাকাপড় রক্তে ভিজে গেছে। শরীরের আঘাতের চিহ্ন। চিৎকার করতে করতে গলা ছিঁড়ে ফেলেছে ফাইজা। ফাইজা একটা বাঁকা হাসি দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, "ওই রাস্তার মেয়েটার জন্যই তো আমাকে আজকে তুমি মারলে, তাই না? আর আমার ওপর প্রতিশোধ তুললে। আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছি। কিন্তু তুমি আমাকে আঘাত করেছ। তুমি আমার ভালোবাসার মূল্য দাওনি। তুমি জানো না এর ফল ঠিক কতটা খারাপ হবে। আমি সব ভুলে আবারও তোমার কাছে ফিরতে চেয়েছিলাম। কিন্তু তুমি সেটা দাওনি মেহরাব। তোমাকে তো আমি শেষ করবই। তোমার তোমার কাউকেই আমি সুখে থাকতে দেব না।" বলেই ফাইজা চোখ বুজে নেয়। কথাগুলো সে এতটাই ক্ষীণ গলায় যে বলেছে যে কেউই শুনতে পায়নি। মেহেরাব নিজেই রুমে গিয়ে রক্তমাখা চাবুকটা ওয়াশরুমের একটা বাস্কেটে রেখে দেয়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বেডের দিকে তাকাতেই চোখে পড়ে আনাসের উপর। কতটা নিষ্পাপ লাগছে তার আনাকে। আনাসাকে দেখে তার মুখে ফুটে ওঠে একচিলতে হাসি। সে দেরি না করে আনাসের কাছে গিয়ে শুয়ে পড়ে। আনাসাকে নিজের সাথে মিশিয়ে নেয় মেহরাব। এমনভাবে মিশিয়ে নেয় যেন কেউ আনাসাকে তার বুক থেকে আলাদা করতে পারবে না। মেহরাব মেহরাব
তাকে আমি ছাড়বো না। বলেছিলাম তো তোকে বাঁচিয়ে রাখবো। কিন্তু না, তোকে বাঁচিয়ে রাখবো না। তুই আমার মেয়েকে আঘাত করেছিস। এর ফল তো তোকে ভোগ করতেই হবে। আমার মেয়েকে আঘাত করে তুই আনাশাকে নিয়ে সুখে থাকবি? সেটা আমি হতে দেব না। মিস্টার নাবিল চিৎকার করে কথাগুলো বলছে আর রুমের সব জিনিসপত্রগুলো ভাঙচুর করছে। নাবিদ এখনো কিছু জানে না। কারণ সে এখন দেশের বাইরে। মিস্টার নাবিলই তাকে দেশের বাইরে পাঠিয়েছে ড্রাগস স্লাগিং করার জন্য। মিস্টার নাবিলের নামকরা ডাক্তার হলেও তার আর নাবিদের একটা ২ নাম্বার ব্যবসা আছে। সেটা হলো নারী পাচার বা ড্রাগ সাপ্লাইং। সেটা গোটা দুনিয়ার মানুষের অগোচরে। মিস্টার নাবিল সব ডিল ট্র্যাক করে আর নাভিদ ক্লায়েন্টের কাছে সেগুলো নিয়ে দায়িত্বের সাথে পৌঁছে দেয়। আর এই কাজের জন্য নাভিদ গিয়েছে থাইল্যান্ড। আজকে তার আসার কথা। ফারদিনও এখন দেশে নেই। সে যে দেশে থাকেও না। কিছুদিনের জন্য ফ্যামিলির সাথে দেখা করতে এসেছিল ফারদিন। মিস্টার নাবিল আর নাভিদের ব্যাপারে থাকে না বললেই চলে। সে শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। এইসব দেখার সময় তার নেই। মিস্টার নাবিলও তাই ছেলের সাথে সবকিছু শেয়ার করেন না। আর ছেলে বেশ সহজ সরল। আর মেহরাবের বেস্ট ফ্রেন্ড। ফারদিন সবকিছু জানতে পারলে মেহরাবকে জানাতে তার ১ সেকেন্ডও সময় লাগবে না। তাদের সমস্ত প্ল্যান শুধু ৩ জনের মধ্যেই আবদ্ধ। মিস্টার নাবিল, নাভিদ আর ফাইজা। এই ৩ জন ছাড়া কেউ জানে না মেহরাবের পেছনে তারা কি কলকাঠি নাড়ছে। মিস্টার নাবিল টেবিলের উপর থেকে নিজের ফোনটা নিয়ে নাভিদের নাম্বার ডায়াল করে। কিছুক্ষণ রিং করার পর নাভিদ ফোন রিসিভ করে। ফোনের ওপাশে নাভিদ বলে, "হ্যাঁ ভাই বলো। এখন তুই কোথায়?" মিস্টার নাবিলের সঙ্গে গভীর। "এই তো গাড়িতে আছি। একটু আগে ল্যান্ড করেছি। কেন, কি হয়েছে?" "যেই কাজটা আমাদের ২ মাস পর করার কথা ছিল, সেটা আমি সামনের এই মাসে করতে চাই।" নাভিদ ভ্রু কুঁচকে বলে, "মানে?" "মানে, এবার সে গিয়েছে মেহেরাবের জীবনটা শেষ এবং ধ্বংস করার পালা। ওর জীবন থেকেও সবচেয়ে প্রিয় জিনিসটা আমি কেড়ে নেব।" "কিন্তু এত তাড়াতাড়ি কেন? আমাদের তো আরো দেরি করে কাজটা করার কথা ছিল, তাই না ভাই?" মিস্টার নাবিল তখন নাভিদকে সবটা খুলে বলে। সবটা শোনার পর নাভিদের মাথায়ও দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। নাভিদ তো পারছে না এক্ষুনি মেহেরাবকে খুন করে দেয়। "শোন, তোকে আমি যা যা বলছি তাই তাই করবি।" মিস্টার নাবিল নাভিদকে কিছু বলবে, এরপর ফোন কেটে দিয়ে একটা বাঁকি হাসি দেয়। হাসপাতালের নিস্তব্ধ কেবিনে সাদা বেডের উপর শুয়ে আছে ফাইজা। মেহেরাবের করা চাবুকের আঘাত তার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। হাতে পায়ে ব্যান্ডেজ জড়ানো, চোখ দুটো অর্ধেক খোলা। সেখানে জ্বলছে প্রতিশোধের আগুন। এই আগুন নিমেষেই সব জ্বালিয়ে দিতে পারে। শরীরের জায়গায় জায়গায় ভাঙা কাপের টুকরো বিঁধে কিছুটা অবধি দেখা যাচ্ছে। মেহরাবের তাকে এত জোরে চাবুক আঘাত করেছে যে পুরো শরীর ব্যথা করছে, বিষ হয়ে গিয়েছে। তখনই কেবিনের দরজা ঠেলে প্রবেশ করে মিস্টার নাবিল। মেয়ের পাশে এসে দাঁড়িয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, "এখন কেমন লাগছে আম্মু?" মিস্টার নাবিলের কথা শুনে ফায়জা তার দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে, "এত মার খাওয়ার পরেও কি ভালো লাগতে পারে ড্যাড?" রাগে তার গলা। মিস্টার নাবিল মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, "চিন্তা করো না আম্মু। এবার সব সময় এসে গেছে মেহরাবের জীবনটা শেষ করে দেওয়ার।" ফায়জা কৌতূহলী দৃষ্টি নিয়ে মিস্টার নাবিলের দিকে তাকিয়ে বলে। ফাইজাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিস্টার নাবিল নিজেই বলে, "খুব ভালোবাসো না ওই আন্নাশাকে? এবার ওই ভালোবাসাকেই আমি ওর থেকে কেড়ে নেব। আর ওই মেহেরাবকে একে একে শেষ করে দেব। তোমার এই কথা আমি শুরু থেকেই শুনে আসছি। কাজের কাজ তো কিছুই করতে পারছো না। এবার তোমার ড্যাড আর চাচু কাজের কাজই করে দেখাবে।" মেহেরাব সামনে রয়েছে ল্যাপটপ, যেখানে এসে সে সকল সিসিটিভি ফুটেজ চেক করে। ফুটেজগুলো ভালো করে দেখছে সে। তবে এটা বুঝতে পারছে না যে হঠাৎ করে কি এমন হয়েছিল যে আনাসের সাথে এমন করেছিল। আর যখন সে আনাসের সাথে এমন ব্যবহার করছিল তাহলে মনে কেন করতে পারছে না। তখনই তার চোখে আটকে যায় স্টোর রুমের সামনে সিসিটিভি ফুটেজের উপর। মেয়েরা ফুটেজটা আরেকটু জুম করতেই সে ঝাপসা করে দেখতে পায় ফায়জা কিসের একটা প্যাকেট তার মেয়েদের দিকে এগিয়ে দিচ্ছে। ফায়জা কাজটা এতটা সাবধানের সাথে করেছে যে প্রথম দেখায় বোঝা কঠিন, কিন্তু একটু খেয়াল করলে প্যাকেটটা পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে। ফায়জার হাত থেকে মেয়েটি প্যাকেটটা নিয়ে তাড়াতাড়ি করে নিজের ওড়নার তলায় লুকিয়ে নেয়। মেহরাব তাদের কথা শোনার চেষ্টা করছে কিন্তু পারছে না। মেহরাব খটকা লাগতে শুরু করে। ফায়জাকে এমন মেয়েটির হাতে দিল যে মেয়েটি লুকিয়ে ওড়নার তলে নিল। হঠাৎ আনাসা ডুকরে কেঁদে ওঠে। মেহরাব ল্যাপটপের ওপর থেকে নজর সরিয়ে আনাসার উপর নজর দেয়। আনাসা ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়ে বেডে শুয়ে আছে আর কাঁদছে। মেহরাব ল্যাপটপটা বন্ধ করে কাউচের ওপর উঠে আনাসার কাছে আসে। মেহরাব আনাসার শিহরায় বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নরম স্বরে বলে, "আনাম, আনাম, কি হয়েছে তোর? কাঁদছিস কেন এভাবে? খারাপ স্বপ্ন দেখেছিস? আনাম, চোখ খোল, দেখ আমি।"
মেহরাব আনাশাকে ডাকছে কিন্তু আনাশা উঠছে না, বরং কান্নার বেগ আরো বেড়ে যাচ্ছে। আনাশাকে পেয়ে কাঁদতে দেখে মেহরাব তাকে ধরে বসায়। এরপর গালে হালকা করে চাপড় দিয়ে তাকে জাগানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর আনাসা চোখ মেলে তাকায়। মেহেরাবকে সামনে দেখে আনাসা আঁতকে ওঠে। মেহেরাবের থেকে নিজেকে ছাড়িয়ে রুমের এক কোণে গিয়ে দুহাত দিয়ে নিজের মুখটা ঢেকে নিয়ে বসে পড়ে। মেহেরাব তো আনাসের ব্যবহারে পুরোই অবাক। মেহেরাব বেড থেকে উঠে ধীর পায়ে আনাসের কাছে যায়। আনাসের সামনে এসে হাঁটু করে বসে তার মুখ থেকে হাত সরানোর চেষ্টা করে। "আনাম, কি হয়েছে? ভয় পাচ্ছিস? দেখ আমি মেহেরাব। তাকা একবার আমার দিকে।" মেহেরাবের গলার স্বর নরম। আনাশা তাকাচ্ছে না। মেহেরাব আবার তাকে বলে, "এই আনা, দেখ না, আমিই তো।" আনাশা এবার ভয়ে, ভয়ে বলে, "আপনি আবার আমাকে মারবেন, তাই না? তাই এই রুমে নিয়ে এসেছেন। আমি থাকবো না এখানে। দয়া করে আমাকে যেতে দিন।" "কি উল্টোপাল্টা বলছিস? আমি কেন তোকে মারতে যাবো, হুম? না, আপনি আমাকে মারবেন। তাই তো এই রুমে নিয়ে এসেছেন। বিশ্বাস করুন আমি ইচ্ছে করে কাপগুলো ভাঙিনি। হাত থেকে পড়ে গিয়েছিল। আর কোনোদিন এমন ভুল হবে না।" মেহেরাব বুঝতে পারে যে আনাসা সেই বিষয় নিয়ে এখনো ট্রমাটাইজ। তাই মেহেরাব তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু আনাসা তো বুঝতেই চাইছে না, বরং হাত দিয়ে মুখ ঢেকে নিজের মতো করে কথা বলে যাচ্ছে। মেহেরাব যতই হাতটা সরানোর চেষ্টা করছে, আনাসা ততই কাঁদছে। উপায় না পেয়ে মেহেরাব তাকে জড়িয়ে ধরে আর পিঠে আলতোভাবে হাত বোলাতে থাকে। আনাসা ছটফট করছে মেহেরাবের কাছ থেকে ছোটার জন্য, কিন্তু মেহেরাব তাকে ছাড়ছে না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখছে। একসময় আনাসা পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। মেহেরাব অনুভব করতে পারছে আনাসার শরীরে তাপমাত্রা যেন বাড়ছে। মেহেরাব আনাসাকে ছেড়ে দিতেই দেখতে পায় আনাসার কোনো জ্ঞান নেই। মেহেরাব আনাসাকে কোলে নিয়ে বেডে শুইয়ে দেয় আর কপালে হাত দিতে থেকে আবারও জ্বর এসেছে। মেহেরাব আর দেরি করে না, ডাক্তারকে কল করে। "কি দেখলেন?" "হাতের ক্ষতটার জন্য ওনারা বারবার শরীর কেঁপে উঠছে, জ্বর আসছে। ক্ষতটা গভীর না হলেও ওনার শরীর বেশ দুর্বল, যার জন্য জ্বর ছাড়ছে না। ওনার এখন প্রচুর রেস্ট নেওয়ার প্রয়োজন।" "আচ্ছা।" ডাক্তার হাসান মেহেরাবকে কিছু বলতে গিয়েও বললেন না। তখনই মেহেরাব বললেন, "বলছি যে আপনি যদি ওর খাবারের একটা চার্ট করে দিতেন তাহলে ভালো হতো।" "ঠিক আছে, আমি ওনার খাবারের একটা চার্ট করে দেব। তাহলে এখন আসি?" "ওকে।" এরপর ডাক্তার চলে যায়। মেহেরাব একটা দীর্ঘশ্বাস ফেলে আনাসার দিকে তাকায়। একদিনেই বেচারির মুখ শুকিয়ে গেছে। "স্যার, আমার কাছে এমন একটা খাবার আছে যেটা শুনলে আপনার উপকার হবে।" "কি খবর পেলেন আবার?" ভুরু কুঁচকে কথাগুলো বলল মিস্টার নাবিল। ফোনের ওপাশ থেকে মাস্টার হাসান নাবিলকে কিছু একটা বলেন, যা শুনে মিস্টার নাবিলের মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। তার মাথা তো এখন অন্য খেলায় চলছে। "ওকে রাখো।" "কে ফোন করেছিল ভাই?" "ডাক্তার হাসান।" "কি বললেন উনি?" "যা বলেছেন সেটা শুনলে তুইও খুব খুশি হয়ে যাবি। প্ল্যান একটু চেঞ্জে আনতে হবে।" বাঁকা হাসে মিস্টার নাবিল। মিস্টার নাবিল নাভিদকে সবটা খুলে বলেন, যা শুনে নাভিদের মুখে ফুটে ওঠে এক ভয়ংকর হাসি। "জাহিদ, তোমাকে যে রিপোর্টগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছো?" জাহিদ মেহরাবের দিকে একটা রিপোর্ট এগিয়ে দিয়ে বলে, "জি স্যার, এই যে রিপোর্ট। এখানে স্পষ্ট লেখা আছে আপনাকে এলএসডি ড্রাগ দেওয়া হয়েছে। আপনার রক্তে কি ড্রাগের স্যাম্পল পাওয়া গেছে?" জাহিদের কথায় মেহরাবের রিপোর্টটা ভালো করে দেখে। রিপোর্টটা স্পষ্ট দেখে বোঝা যাচ্ছে তার রক্তে এলএসডি ড্রাগ পাওয়া গিয়েছে। মেহরাব বসা থেকে উঠে দাঁড়ায় আর জাহিদকে বলে, "এক্ষুনি গাড়ি বের করতে।" মেহরাব বেশ রেগে আছে সেটা দেখে বোঝা যাচ্ছে। জাহিদ আর দেরি না করে গাড়ি বের করে। মেহরাব গাড়িতে বসে জাহিদকে বসিয়ে সেই হসপিটালে নিয়ে যেতে চায় যেখানে ফাইজা ভর্তি। হসপিটাল করিডর দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলেছে মেহরাব। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। লাগতে মাথা ফেটে যাচ্ছে। হঠাৎ একজনের সাথে ধাক্কা খেয়ে মেহরাব লোকটিকে সরি বলে যায়। মেহরাব সেদিকে না ঘামিয়ে ফাইজার কেবিনের দিকে চলে যায়। কিন্তু লোকটি মেহরাবের কাছে খুব চেনা চেনা লাগে, যদিও মুখটা ভালো করে দেখেনি সে। মাস্ক দিয়ে ঢাকা ছিল মুখটা, তবে হাতে একটা কাটা দাগ ছিল, যেটা মেহরাব ১৯ বছর আগে একজনের হাতে দেখেছিল। এসব ভাবতে মেহরাব কেবিনের সামনে এসে দাঁড়ায়। কেবিনের দরজা শব্দ করে খুলে ভেতরে প্রবেশ করে। মিস্টার নাবিল মেয়ের কাছে বসেছিলেন। মেহরাবকে কেবিনে আসতে দেখে তিনি চটে যান। তবে চেহারায় সেটা প্রকাশ করেন না। কারণ তারা এই গেমটা মেহরাবের সাথে খেলছে। সেটা মেহরাব ঘুণাক্ষরেও টের পাবে না। মেহরাব সোজা ফাইজার কাছে এসে তার হাতের ক্ষত জায়গায় খুব শক্ত করে চেপে ধরে। ফাইজা তো জানা যায় তার অবস্থা। চিৎকারও বের হয়ে আসছে। চিৎকার করেই বা কিভাবে করবে? শক্তটুকু তো পাচ্ছে না। মিস্টার নাবিল তাড়াহুড়ো করে মেহরাবের কাছে এসে তাকে ফাইজার কাছ থেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু মেহরাব তার হাত ছাড়ে না। ফায়জার হাত তিনি ছাড়তে পারছেন না। এদিন ফায়জার হাত রক্ত ভিজে যাচ্ছে। "মেহরাব, কি করছো? ছাড়ো আমার মেয়েটাকে, ওর লাগছে।" "ছাড়ো বলছি।"
নীরব কিছু বলে না। সে আরো শক্ত করে চেপে ধরে ফাইজার হাত। এবার ফাইজা নিজের শক্তি সর্বোচ্চ দিয়ে চিৎকার করে ওঠে। হাতে ব্যথায় দম বন্ধ হয়ে আসছে তার। মিস্টার নাবিল অনেক কষ্টে মেহরাবের হাত থেকে ফাইজার হাত ছাড়ায়। তিনি মেহরাবকে উদ্দেশ্য করে বলে, "এটা কি ধরনের ব্যবহার মেহরাব? প্রথমে তো আমার মেয়েটাকে এইভাবে আঘাত করেছ, এতটা মেরেছ, হসপিটালে ভর্তি পর্যন্ত করতে হয়েছে। এখন কি চাও আমার মেয়েটা মরে যাক? মরে গেলে তো ভালোই হতো। কিন্তু ওর এমনিতেই কই মাছের প্রাণ। যে এত আঘাত পাওয়ার পরেও ঠিকমতো বেঁচে আছে।" মিস্টার নাবিল সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে ওঠেন, "মেহেরাব, মুখ সামলে কথা বলো। তোমার সবকিছু সহ্য করেছি বলে এই না মেয়েটাকে মেরে ফেললো, সেটাও আমি সহ্য করে নেব। কখনো সহ্য করব না। কি পেয়েছো নাকি তুমি, হ্যাঁ? ওই ছোটলোক মেয়েটার জন্য তুমি ফাইজার গায়ে হাত তুলছ?" মেহরাব এবার চিৎকার করে ওঠে আর কেবিনের সবকিছু ভাঙচুর করে। এরপর মেহরাব মিস্টার নাবিলের কাছে এসে বলে, "ছোটলোক কাকে বলছেন আপনি আঙ্কেল? ও আনাম, আমার আনা, আমার জান। ওর গায়ে তো ফুলের টোকা দেবে, আমি তার জান শেষ করে দেব। আজ অব্দি যে বা যারা ওর ক্ষতি করার চেষ্টা করেছে তাদের কাউকে আমি বাঁচিয়ে রাখিনি। হয়তো আপনার মেয়ে বলে এখনো বেঁচে আছে, না হলে ওকে আমি অনেক আগে মেরে ফেলতাম।" হিংস্র মেহরাবের কণ্ঠস্বর। "মেহরাব, ভুলে যেও না যে ওই মেয়েটা তোমার পরিবারের খুনির মেয়ে। ওকে তুমি এত ছাড় দিতে পারো না। ওই মেয়েটা ওর বাবার মতোই। ওর শরীরে ওই খুনির নাভিদের রক্ত বইছে। ও তোমাকে ছেড়ে দেবে ভেবেছ? যদি তাই ভেবে থাকো তাহলে অনেক ভুল ভেবেছ। যখন ওর বাবা ওকে পেয়ে যাবে, না হলে নিজেকে ওপর এতদিন সকল অত্যাচারের প্রতিশোধ ঠিকই নেবে। ও আমার পরিবারের খুনির মেয়ে, কিন্তু খুনি তো নয়। ওর বাবা আসলেই বা কি করবে কি না করবে আসলে যায় না। ওর শেষ ঠিকানা শুধু আমিই হব, এই মেহরাব জেরায়েল। ওই মেয়েকে বিশ্বাস করে তুমি ভুল করছো মেহরাব, অনেক বড় ভুল করছো।" "তাই নাকি? আপনার মেয়েকেও তো বিশ্বাস করেছিলাম, যার জন্য ওর সব অন্যায় মাফ করে দিয়েছি। তাও আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছে। আপনার গুণধর মেয়ে। কি করেছে আপনি জানেন? কি করেছে ফাইজা? আপনার মেয়ে আমাকে এলএসডি ড্রাগ দিয়েছে, যেন আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই। আর আমার আনাকে আঘাত করি। ও আমার ম্যানশনে গিয়ে আমাকে ড্রাগ দিয়েছে। ও আনাকে যা নয় তাই বলে অপমান করেছে। ওকে যে আমি ছেড়ে দিয়েছি এটাই ওর সৌভাগ্য।" উচ্চস্বরে কথাগুলো বলে মেহরাব। মেহরাবের কথা শুনে মিস্টার নাবিলের কপালে বিন্দু, বিন্দু ঘাম জমছে। তিনি মনে, মনে বলেন, মেহরাব কি সবটা জেনে গেল? না, না, জানতে দেওয়া যাবে না। এভাবে সবকিছু ছেড়ে দিতে পারেন না তিনি। এতক্ষণে আমার উপর আক্রমণ ঠিকই করত। আমাকে মেহরাবের সামনে স্বাভাবিক থাকতে হবে, যেন কিছু আন্দাজ করতে না পারে। "কি হলো আঙ্কেল? আপনি জানতেন না আপনার মেয়ে ড্রাগ দিচ্ছে?" মিস্টার নাবিল তোতলায়, তোতলায় বলে, ড্রাগ? ফাইজা কোথায় পাবে? আর ও কেনই বা তোমাকে ড্রাগ দিতে যাবে? সেটা তো আপনি ভালো করে জানেন, তাই না?" "আমি কিভাবে জানবো? আর তোমার কোথাও ভুল হচ্ছে।" মীরা বাঁকা হেসে নিজের ওয়েস্টকোটের পকেট থেকে একটা কাগজ বের করে নিয়ে আসে। মিস্টার আবিলের উদ্দেশ্যে বলে, "দেখুন, মেডিকেল রিপোর্ট তো আর মিথ্যা হবে না। আর আপনি একজন ডাক্তার, ভালো করে জানেন যে রিপোর্টে কি থাকতে পারে, তাই না?" মিস্টার নাবিল মেহরাবের হাত থেকে রিপোর্টটা নিয়ে দেখতে লাগলেন। রিপোর্টে স্পষ্ট লেখা আছে মেহরাবের রক্তে ড্রাগ পাওয়া গিয়েছে। "কি হলো আঙ্কেল, বলুন? কিছু তো বলুন। চুপ করে আছেন কেন? রিপোর্টটা কি ভুল?" মিস্টার নাবিল কপালে ঘাম মুছছে। কিছু বলতে যাবে, তার আগে মেহরাব বলে, "কেবিনে এসি চলছে। কেবিনের টেম্পারেচারও কম। তাও আপনি ঘামছেন কেন আঙ্কেল?" এই গরম লাগছে আমার।" "সত্যি?" সন্দিহান স্বর মেহরাবের। মেহরাবের সন্দিহান কণ্ঠ শুনে মিস্টার নাবিল নিজের শক্ত দৃঢ় রাখার চেষ্টা করে। বলে, "দেখো মেহরাব, আমি সত্যিই বলছি যে ওই ড্রাগটা ফাইজা কোথায় থেকে পেয়েছে তা আমি জানি না। জানলে তো আমি নিজেই ওর থেকে ওটা কিনে নিতাম। ও যে কি করে বেড়ায় সেটার খবর রাখার সময় তো হয়ে ওঠে না। তুমি তো ভালো করে জানো যে আমার পেশেন্টের কেমন চাপ। তাছাড়া ওর ভাই ও দেশে থাকে না যে ওকে দেখে শুনে রাখবে। কিন্তু আমার তো মনে হচ্ছে না যে আপনি কিছু জানেন না। আপনার মেয়ে কোথায় কি করে বেড়াচ্ছে সেটা আপনি জানবেন না? এত কেয়ারলেস তো আপনি নন আঙ্কেল।" মিস্টার নাবিল বুঝতে পারছেন যে মীরা তাকে সন্দেহ করছে। তাই কথা ঘোরানোর জন্য মিস্টার নাবিল বলেন, "বাহ মেহেরাব বাহ! এখন তুমি আমাকে সন্দেহ করতে শুরু করেছ? যে আমি এতগুলো বছর নিজের সন্তানের মতন তোমাকে খেয়াল রেখেছি, আগলে রেখেছি। কখনো আলাদা চোখে দেখিনি যে তুমি এখন আমাকে সন্দেহ করবে সেইজন্য? নিজের জানের তোয়াক্কা না করে তোমাকে ওই নাভির থেকে বাঁচিয়েছি। আমি যদি ঐদিন ঠিক সময়ে না যেতাম তাহলে তুমি এই পৃথিবীতে থাকতে না। নিজের বাড়ি থেকে সাথে, সাথে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে। আজকে তোমার কোনো অস্তিত্বই থাকতো না মেহেরাব। তোমার জন্য আমি কি করিনি? তুমিই বলো, তুমি যা বলেছ তাই করেছি। নিজের বন্ধুর খুনির মেয়ের খেয়াল পর্যন্ত রেখেছি। তোমার প্রত্যেক কাজে তোমার সাথে থেকেছি নির্দ্বিধায়। আর আজ সেই তুমি কিনা আমাকে এভাবে বলছো? সত্যি কি এই পৃথিবীতে কারো জন্য কিছু বেশি করতে নেই? সম্মান তো পাওয়া যায় না, বরং তিরস্কারই পেতে হয়।" বলেই মিস্টার নাবিল কষ্ট পাওয়া নাটক করতে থাকে ফাইজার কাছে যান। ফাইজার কাছে গিয়ে তাকে চোখে কিছু একটা ইশারা করেন। এরপর মেডিসিন আর ব্যান্ডেজ এনে মেয়ের হাতে ব্যান্ডেজ করে দেন। ব্যান্ডেজ করা শেষ করে মেহরাবের দিকে ঘুরে বলেন,
নীরব, এখন তোমাকে যাই বোঝাই না কেন তুমি বুঝবে না। কারণ এখন তোমার মন ওই মেয়ের দখল নিয়ে নিয়েছে। তাই ওকে ছাড়া বাকি সবই তোমার কাছে মিথ্যাবাদী বলে মনে হচ্ছে। কিন্তু আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে তুমি আমাকে বিশ্বাস করছো না। আমি কখনোই ভাবিনি যে তুমিও একদিন এভাবে বদলে যাবে। আমারই ভুল। যাই হোক, এখন তুমি আসতে পারো। আর তোমার যদি আমাকে দোষী বলে মনে হয়ে থাকে তাহলে তুমি আমাকে শাস্তি দিতে পারো। আমার আর কিছুই বলার নেই। মেহেরাব চুপ হয়ে কিছুক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে থাকে। মেহেরাব বুঝতে পারছে না যে সে কি বলবে। ফাইজাকে তাকে ড্রাগ দিয়েছে এর স্পষ্ট প্রমাণ আছে তার কাছে। তবে এটাও ঠিক যে মিস্টার নাবিলও সবসময় নিজের কাছে ব্যস্ত থাকেন। তাই তো ছোট থেকেই তাকে সৌভাগ্যের সেইভাবে বেড়ে উঠতে দেখেননি। মীরাও ছোট, ছোট থেকে মিস্টার নাবিলের বাড়িতে থেকে মানুষ হয়েছে। সব তার চোখের সামনে ঘটেছে। অনেক অন্যায় ফায়জা ছোটবেলায় করেছে, যার বেশিরভাগই মিস্টার নাবিলের অজানা ছিল। কারণ ফারদিন নিজের বোনের সব দোষ আড়াল করে গেছে ছোট থেকে। বোন বলতে পাগল ছিল ছেলেটা। আর এখন বড় হয়েছে ফায়জা। কোথায়, কোথায় কি আর অন্যায় করে বেড়াচ্ছে সেটা মিস্টার নাবিলের জানার কথা আরই না। ফারদিন দেশে থাকলে হয়তো বোনের উপর নজর রাখতে পারত। কিন্তু সেও তো বাবার মতোই বিরামহীন কাজে নিজের পেশা বেছে নিয়েছে। তারও তো নিঃশ্বাস নেওয়ার সময় হয় না। তো এতদূর থেকে বোনের নজর কিভাবে রাখবে বেচারা? মেয়েরা আর কিছু বলে না, কেবিন থেকে বেরিয়ে যায়। মেয়েরা বের হওয়ার সাথে সাথে মিস্টার নাবিল নিজের ফোন থেকে বের করে কিছু একটা টেস্ট করে। এরপর মুখে একটা বাঁকা হাসি নিয়ে বলে, নাও দ্য গেম ইজ স্টার্ট মেহরাব। খেলা শুরু হয়ে গিয়েছে। তুমি আমার মেয়েকে ঠিক যেভাবে আঘাত করেছ, তার থেকে বেশি আঘাত আমি তোমার জন্য বরাদ্দ করে রেখেছি। তোমার ভালোবাসাকে আমি আঘাত করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মেহরাব জেহরায়েল। জাহিদ, গাড়ি শপিং মলের দিকে ঘোরাও। গম্ভীর স্বর মেহরাবের। কেন স্যার? কিছু কেনাকাটা করব তাই। ওকে স্যার। বলে জাহিদ গাড়ি ঘুরে শপিং মলের দিকে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নেমে আসে একটা বড় শপিং মলের সামনে। মেহরাব গাড়ি থেকে নামতেই পা বাড়ে শপিং মলের ভেতরে। শপিং মলে ঢুকতেই লেডিস কর্নারের দিকে যায়। কিছুক্ষণ ঘোরাঘুরি করে হাত ভর্তি ব্যাগ নিয়ে বের হয়ে আসে মেহরাব। জাহিদ গাড়ির কাছে ছিল। জাহিদ মেহরাবকে কাছে যেতে চাইলে কিন্তু মেহরাব তাকে বারণ করে দিল। জাহিদ মেহরাবের হাত থেকে ব্যাগগুলো নিয়ে নিল, গাড়ির ডিকিতে তুলল। মেহরাব ফ্রন্ট সিটে বসে পড়ল। এরপর জাহিদ গাড়ি স্টার্ট দিল। মেনশনে পৌঁছাতে জাহিদকে দিয়ে সব ব্যাগগুলো নিজের রুমে আনালো। জাহিদ ব্যাগগুলো মেহরাবের রুমে দিয়েই বের হয়ে যায়। মেহরাব তাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে। জাহিদ বের হয়ে যাওয়ার পর মেহরাব রুমের দরজা বন্ধ করে দেয়। আনায়াসা ঘুমাচ্ছে। এখন তার রেস্টের প্রয়োজন। রুমে একা একা থাকতে এখন সে ঘুমিয়ে গেছে বুঝতে পারে আনায়াসা। মেহরাব এবার আনায়াসার দিকে তাকিয়ে ওয়াশরুম দিকে চলে যায়। ফ্রেশ হয়ে এসেই ফার্স্ট এড বাক্সটা কাউচের উপর রাখে। কেবিনে সবকিছু ভাঙচুর করার ফলে হাতটা একটু কেটে গিয়েছে। হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডগুলো সব নিজের ক্লোজে সুন্দর করে সাজিয়ে রাখে। এরপর আনায়াসার কাছে এসে আলতো করে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আনা ওঠ, সন্ধ্যা পেরিয়ে গেল। লাঞ্চও করিসনি। ওঠ, ওঠ, ওঠ। এমনিতেই প্রেশার লো। সারাদিন খাবার না খেয়ে থাকলে শরীর আরো খারাপ করবে। মেহরাবের ডাকে আনায়াসা উঠে পড়ে। মেহরাব আবারও নরম স্বরে তাকে ডাকে, আনা ওঠ, খাবি না? এবার না উঠলে কিন্তু মার খাবি। ওঠ। কি হলো? উঠছিস না কেন? আনায়াসা একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে যায়। মেহরাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই মেয়ে তো ঘুমায় কিভাবে? তখনই দরজায় টোকা পড়ে। মেহরাব উঠে গিয়ে দরজা খোলে। একজন মেয়েড এসেছে আনায়াসার জন্য ট্রে ভর্তি খাবার নিয়ে। মেহরাব মেয়েদের হাত থেকে খাবারটা নিয়ে দরজা আটকে দেয়। ডাক্তার আনায়াসের জন্য যে খাবারগুলো চাট করে দিয়েছে মেহরাবও সেই খাবারগুলো নিয়ে এসেছে। মেহরাব ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে আবার আনায়াসকে ডাকতে থাকে। কিছুক্ষণ ডাকার পর আনায়াসা উঠে পড়ে। চোখ ডলতে ডলতে সামনে তাকাতেই দেখতে পায় মেহরাব দাঁড়িয়ে আছে। মেহরাবকে দেখে অজানা কারণে খুব ভয় লাগে। আনাসা তাড়াতাড়ি করে বেড থেকে নেমে যায়। দ্রুত পায়ে দরজার দিকে এগোয়। তখনই মেহরাব তার নরম হাতখানা খপ করে টিপে ফেলে। আনাসাকে নিজের সামনে এনে দাঁড় করায়। আনাসা ভয়ে ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকে। ঠিকমতো মেহরাবের দিকে তাকাতে পারছে না। আনাসাকে এমন ভয় পেতে দেখে কেন জানি মেহরাবের হাসি পাচ্ছে। মেহরাব হাসলো, তবে সেটা মুখে প্রকাশ পেল না। মেহরাব যে রাহেল, যার পাষাণ হৃদয়, দয়া মায়া নেই, ভালোবাসার কিছুই নেই, সে হাসতে জানে না। সেই মেহরাবের জেহরায়েল নাকি হাসি পাচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা পিচ্চি মেয়েটাকে দেখে। মেহরাব রাশভারী কণ্ঠে বলে, কোথায় যাচ্ছিলি তুই? মেহরাবের রাশভার কণ্ঠ শুনে আয়েশার ভয় আরো বেড়ে যায়। কারণ মেহরাব যখন অনেক বেশি রেগে থাকে তখন সেভাবে কথা বলে। তাহলে কি মেহরাব এখন তাকে আবারও মারবে? এমনিতেই সে অসুস্থ। এখন যদি মেহরাব তাকে আবারও মারে তাহলে তার অস্তিত্বই কি খুঁজে পাবে? না, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।